আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। কিছুদিনের মধ্যে অর্থাৎ চোখ বন্ধ করলেই যাদের পরীক্ষা অর্থাৎ এসএসসি 26 তাদের জন্য অধ্যায় 3 ফিজিক্সের বল নিয়ে আজকে আমরা একটা ওয়ান শট ক্লাস কন্ডাক্ট করব। এবং প্রথম কথা হচ্ছে আমরা যারা মোটামুটি 26 ব্যাচ তো যারা চিনে না, বাট যারা মোটামুটি 26 ব্যাচ আমার ক্লাস পাইছে, 27 ব্যাচ 28 ব্যাচ যারাই পাচ্ছে, আমি সবসময় একটা কথার বিপরীতে চলছি, সেটা হচ্ছে আসলে ওয়ান শট ক্লাস আমাদের বেসিকটাকে ধ্বংস করে। কিন্তু এখানে কথা হচ্ছে ভাই, আপনি যখন বলতেছেন ওয়ান শট ক্লাস আমাদের বেসিক কেন ধ্বংস করতেছে, আপনি কেন নিচ্ছেন? আচ্ছা, অনেকে আসো যে আমাদেরকে বারবার বারবার হচ্ছে বিভিন্নভাবে প্রত্যেকটা টিচারকে নক করে বলছো ভাই অ্যাটলিস্ট একটা ওয়ান শট ক্লাসে যদি ব্যবস্থা হয় তাহলে আমাদের রিভিশনটা ভালো হবে, আমরা বুঝতে পারবো আসলে কোনটা কিভাবে পড়া উচিত বা কোনটা কিভাবে রিভাইজ করা উচিত। এবং আমি এই ওয়ান শট ক্লাসটা ওয়ান কাইন্ড অফ যেভাবে সাজাইছি, যাদের অ্যাটলিস্ট 50%ও বেসিক আছে তারা যাতে 100% না হোক অ্যাটলিস্ট 80-85% জিনিসপাতি নিয়ে যাতে পরীক্ষায় বসতে পারে, সেইভাবে আমি অ্যাকচুয়ালি আলোচনা করব। সো কথা হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ ওয়ান শট, ওয়ান কাইন্ড অফ তুমি বলতে পারো এটা একটা রিভিশন ক্লাস, অথবা ওয়ান কাইন্ড অফ বলতে পারো এই জিনিসটা একটা সার্ভাইভাল তোমার একটা পার্ট হিসাবে কাজ করতে পারে। কথা বাড়াবো না, সময় কম, চলো স্টার্ট করি। প্রথমে হচ্ছে নিউটনের সূত্র। নিউটনের সূত্রে মেন কনসেপ্টটা হচ্ছে নিউটন আব্বাজান অ্যাকচুয়ালি আমাদের 3টা সূত্র দিছিলেন। প্রথম সূত্রটা কি ছিল আমি যদি একটুখানি আলোচনা করি, নিউটনের ফার্স্ট ল। প্রথম সূত্র অ্যাকচুয়ালি আমরা পাইছিলাম কি, কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ না করা হয় স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমদ্রুতি অথবা সমবেগে চলতে থাকবে। অর্থাৎ বল প্রয়োগ না করলে আমার স্থির বস্তু সর্বদাই কি থাকবে ভাইয়া? স্থির থাকবে, সর্বদাই স্থির থাকবে। এবং গতিশীল বস্তু আমার সমবেগে চলতে থাকবে, সমবেগ নিয়ে আমার রান করবে, চলবে। এখন কথাটা হচ্ছে যে এইটাকে যদি আমি একটু ব্রেক ডাউন করি তাহলে কিরকম ভাবে একটু অ্যানালাইসিস করা যায়। দেখো, বল প্রয়োগ না করলে, প্রথম কথা তুমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করো তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম মনে হচ্ছে যে যেহেতু আমি বল প্রয়োগ করতেছি না ভাইয়া, তাহলে আমার এখানে এফ এর মান কি? 0। এবং আমরা জানি যে এফ প্রপোর্শনাল এ, অর্থাৎ তুমি যদি কোনো বস্তুর ত্বরণ সৃষ্টি করতে চাও, কোনো বস্তুতে বেগের পরিবর্তন করতে চাও, তাহলে কি লাগবে তোমার? ওই সিস্টেমে ওই বস্তুর মধ্যে কোনো না কোনোভাবে এক্সিলারেশন বা ত্বরণ জেনারেট করতে হবে। এবং ত্বরণ জেনারেট করার একটা প্রসেস হইতে পারে তোমার বস্তুর উপর বল প্রয়োগ করা। তার মানে এখানেই তুমি দেখতে পারতেছো যে এফ প্রপোর্শনাল এ, অর্থাৎ তুমি যদি বস্তুর উপর ভাইয়া বল প্রয়োগ না করো তাহলে কি থাকবে না? সেখানে আমার কোনো ত্বরণ কাজ করবে না। তাহলে এখান থেকে আমি বলতে পারি এফ ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে ত্বরণের মানও কি হচ্ছে ভাই? এখান থেকে 0 হচ্ছে। তাহলে ত্বরণের মান যদি 0 হয় ভাইয়া, তাহলে ওই সিস্টেমের বস্তুতে আমার কোনো বেগের পরিবর্তন হবে না ভাইয়া। আমার এখানে কোনো বেগের পরিবর্তন হচ্ছে না, আমার এখানে কোনো বেগের পরিবর্তন আমার হচ্ছে না, বেগের পরিবর্তন হচ্ছে না। যদি বেগের পরিবর্তন না হয় তাহলে ইনিশিয়াল বেগ যা থাকবে আমার ফাইনাল বেগও ভাইয়া সেম থাকবে। এই কারণে আমি বলছি বস্তুটা যদি আদত গতিশীল অবস্থায় থাকে তাহলে সে অ্যাকচুয়ালি সমবেগ নিয়ে চলবে। কথাটা বোঝা গেছে যে সমবেগ নিয়ে কেন চলবে। আর স্থির বস্তু আসলে যদি স্থিরই থাকে, তার উপর যদি বল প্রয়োগ না করা হয় তাহলে ও বান্দা স্থির অবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে এই ফার্স্ট লটা আশা করি তোমরা পিক করতে পারছো। এবং এই ফার্স্ট লতে দেখো নিউটনের প্রথম সূত্র থেকে অ্যাকচুয়ালি আমরা কিসের ধারণা পাই? আমাদের প্রথম সূত্র থেকে বল এবং জড়তার ধারণা পাই। এইটা একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ যে নিউটনের প্রথম সূত্র থেকে আসলে কি কি ধারণা পাই। একটা হচ্ছে বলের ধারণা পাই, এই যে বলের ধারণা যেটা আমি এখানে লিখে দিছি। আরেকটা হচ্ছে জড়তার ধারণা। এখন জড়তা কি জিনিস ভাইয়া? জড়তা যদি আমি তোমাকে এক্সপ্লেইন করতে চাই, জড়তা হচ্ছে, আমি যদি একটু এইভাবে বলি, ফিজিক্সের ভাষা আগে না যাই, আমি আগে নর্মাল একটা এক্সাম্পলের ভাষায় যদি যাই, মনে করো আজকে যখন আমি ক্লাসটা মানে রেকর্ড করতেছি, বাইরে প্রচন্ড লেভেলের গরম, প্রচন্ড বলতে প্রচন্ড লেভেলের গরম। এই গরমের মধ্যে মনে করো তুমি এসির মধ্যে বা খুব
ফ্যানের মধ্যে একটা বাতাসে তুমি সুন্দর মতো বসে রইছো, হালকা হচ্ছে একটু তুমি মোজো খাচ্ছ বা হচ্ছে ঠান্ডা কোনো কিছু লাচ্ছি খাচ্ছ, তাই না? হঠাৎ করে যদি আঙ্কেল বা আন্টি এসে বলে যে বাপ তুই তো বসে রইছিস, একটু কাজগুলা কর, ঠিক আছে, আমাকে একটু হেল্প কর, তোমার কি কষ্ট লাগবে না? রাগ করা উচিত না, বাট কষ্ট লাগবে যে বেচারা এত গরমে আমি হচ্ছে একটু একটু ঠান্ডার একটা ফিল নিচ্ছিলাম, ফিলটা মনে নষ্ট হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে তুমি কি চাচ্ছিলা? তুমি চাচ্ছিলা কি যে যেহেতু বাইরে অনেক গরম, ফ্যান বা এসির মধ্যে বসে রয়েছি, সাথে ঠান্ডা আমার ড্রিঙ্কস আছে, আমি একটু আরাম করে করে ড্রিঙ্কসটা খাই, কিন্তু তোমাকে কি করা হইলো? তুমি চাইছিলা কিন্তু বসে থাকতে। বুঝতে পারছো? এই যে প্রবণতা যে আমি যে অবস্থায় আছি সে অবস্থায় থাকতে চাচ্ছি, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি জড়তা। ফিজিক্সের ভাষায় এটাই কিন্তু আমাদের জড়তার কনসেপ্ট। জড়তার কনসেপ্টটা কি? বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়, সে অবস্থায় থাকতে চায়, বা সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা, সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা, এটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি কি ভাইয়া? এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি জড়তা। কথাটা বুঝতে পারছো? যে আমি যে অবস্থায় আছি সে অবস্থাতে থাকতে চাচ্ছি অথবা সে অবস্থাতে আছি, এটাই আমার কি কাজ করতেছে ভাই? জড়তা কাজ করতেছে। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি কি ধারণা পাইলাম? বলের ধারণা পাইছি আর জড়তার কনসেপ্টটা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখি তো জড়তা। এই দেখো পরবর্তীতে কিন্তু আমার এখানে কাজ করতেছে জড়তা, যে কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হচ্ছে জড়তা। এবং জড়তার কিন্তু দুই প্রকার হইতে পারে, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে আমাদের গতি জড়তা। এখন স্থিতি জড়তা কি জিনিস ভাইয়া? আসো আমরা আলোচনা করি। এটা হচ্ছে আমাদের স্থিতি জড়তা। কোনো বস্তু যদি স্থির থাকে, কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে সে কি চাবে? স্থির অবস্থায় থাকতে চাবে। এখানে কাজ করতেছে অ্যাকচুয়ালি কে? স্থিতি জড়তা। তার মানে কোনো বস্তু, কোনো বস্তু যদি স্থির থাকে তবে সেখানে সেখানে আমার স্থিতি জড়তা কাজ করে। স্থিতি জড়তা কাজ করে। বুঝা গেছে? বস্তু আমার স্থির আছে, তাহলে মাথায় রাখবো ওইখানে স্থিতি জড়তা কাজ করবে। এটা একটা এক্সাম্পল দেখো, এখানে তোমার বাস বা গাড়িতে বোঝা যায়। মনে করো আমি একটা বাস যদি অঙ্কন করি, ধরো এটা একটা বাস, এইটা একটা আমার বাস, ওকে, এইটা হচ্ছে আমার বাস, ঠিক আছে। এই বাসে এখানে একটা সিট আছে, ধরো এখানে ধরো একটা এরকম সিট আছে। এই সিটের উপরে ধরো একটা মানুষ বসে রয়েছে, এই সিটের উপরে ধরো একটা মানুষ বসে রয়েছে, ঠিক আছে। বাসের উপর সিট, সিটের উপর আমার মানুষ বসে রয়েছে। এবার আমাকে বলো যে বাসটা যদি স্থির থাকে, বাস যদি আমার এখানে স্থির থাকে, বাস কি বললাম? স্থির, তাহলে এই সিটটাও কি হবে? স্থির থাকবে। কেন স্থির থাকবে? বাসের সাথেই তো আমার সিটটা অ্যাটাচ করা, বুঝো? বাসের সাথে কিন্তু আমার সিটটা অ্যাটাচ করা, তার মানে বাস যদি আমার স্থির থাকে তাহলে এই সিটটাও কি আসবে? আমার স্থিরই থাকবে। যেহেতু এই সিটের উপর আবার মানুষ বসে রইছে, বুঝো, এই সিটের উপর যেহেতু মানুষ বসে রইছে, সিটটা যেহেতু স্থির, মানুষটাও কি হবে? আমার স্থিরই হবে। এখানে মানুষটাও কি হচ্ছে? আমার এখানে স্থিরই হচ্ছে। এইবার ধরো হঠাৎ করে বাসটা আমার কি হলো? ধরো বাসটা আমার সামনের দিকে রান করলো, সামনের দিকে আমার রান করলো, বুঝো, বাসটা সামনের দিকে রান করছে। বাসটা যখন আমার সামনের দিকে রান করলো, সিটটাও কি হইলো? সিটটাও আমার সামনের দিকে রান করলো, সিটটাও কি হইলো? সিটটাও আমার সামনের দিকে রান করলো। এইবার
সিটের উপর তো মানুষটা বসে রইছে, মানুষটার অবস্থা কি হবে? বুঝো মানুষটার অবস্থা কি হবে? দেখা গেল মানুষটা পেছনের দিকে হেলে পড়ছে, মানুষটা হঠাৎ করে পেছনের দিকে হেলে পড়ছে। কেমন হেলে পড়ছে? ধরো এইটা যদি আমার বাস হয়, এই একটুখানি বাঁকা করে বাসটা আঁকি, যেহেতু সামনে রান করছে, এটা বাসটা একটু বাঁকা আঁকলাম, তাহলে সিটটাও কি হইলো? সামনের দিকে রান করলো। সিটটাও কি আমার এখান থেকে সামনের দিকে রান করলো। ওকে, বাসটাও সামনের দিকে রান করছে, সিটটাও আমার সামনের দিকে রান করছে। এবার মানুষটা দেখা যাবে কি জানো? মানুষটা আমার পেছনের দিকে হেলে পড়ছে, মানুষটা আমার পেছনের দিকে হেলে পড়ছে। কেন পেছনের দিকে হেলে পড়ছে? তুমি চিন্তা করো, মানুষ আসলে যখন যখন সিটের মধ্যে বসেছিল, মানুষটা যখন আমার সিটের মধ্যে এই অবস্থায় যখন সিটের মধ্যে বসেছিল, তার যে আমাদের যখন সিটে বসি তাহলে আমাদের বটম পার্টটা কি থাকে? নিচের পার্টটা সিটের সাথে কানেক্ট থাকে। তার মানে আমার এই এতটুকু পার্টটা কি আছে? সিটের সাথে কানেক্টেড, সিটের সাথে কানেক্টেড। যখন আমার বাসটা রান করলো, সিটটাও তো সামনের দিকে রান করলো, তাহলে সিটের সাথে মানুষের যে বটম পার্টটুকু, নিচের পার্টটুকু, এটাও কি সামনের দিকে রান করলো না? হ্যাঁ, সামনের দিকে রান করবে। কিন্তু এই অবস্থায় যখন মানুষটা বসেছিল স্থির অবস্থায়, তখন তার মধ্যে কে কাজ করতেছিল ভাইয়া? স্থিতি জড়তা। তার মধ্যে কে কাজ করতেছিল? স্থিতি জড়তা। তার মানে এখন আমার কাজ করবে, এখন আমাকে খেলা দেখাবে স্থিতি জড়তা। কি হয়ে যাবে? হঠাৎ করে মনে করো তুমি এভাবে বসে রইছো, তুমি বাসটা স্থির, বাসের সাথে আমার সিটটাও কি আছে? স্থির অবস্থায় আছে, ঠিক আছে। আমার মানে নিচের পার্টটুকু কি আছে? সিটের সাথে কানেক্টেড, তার মানে আমার শরীরটাও কি স্থির অবস্থায় আছে। যখন আমার স্থির অবস্থায় আছে তখন এখানে খেলা দেখাবে। এখন যদি হঠাৎ, তাহলে আমার বডিও স্থির, বুঝো আমার বডিও স্থির। এখন হঠাৎ করে বাসটা সামনের দিকে রান করলো, বাসটা যদি সামনের দিকে রান করে, সিটটা আমার সামনের দিকে রান করবে। তাহলে সিটের সাথে আমার শরীরের যে নিচের পার্টটা, ওটাও কি সামনের দিকে রান করবে। কিন্তু আমার আপার বডি কিন্তু সিটের সাথে কানেক্টেড না, বুঝো আমার আপার বডি কিন্তু সিটের সাথে কানেক্টেড না। আমার আপার বডি কি চাবে? আমার আপার বডি চাবে যে আমি তো আগে স্থির অবস্থায় ছিলাম, এখনো আমি স্থির অবস্থায় থাকবো। আমি আগেও স্থির অবস্থায় ছিলাম, এখনো আমি স্থির অবস্থায় থাকবো। সে তখন ওই স্থির অবস্থাটা মেনটেন করতে চাপে আমি কি হব? পেছনের দিকে হেলে পড়ব। কেন পেছনের দিকে হেলে পড়বো? আমার নিচের পার্ট তো সিটের সাথে সামনের দিকে গেল, কিন্তু আমার আপার পার্ট কি ছিল? সিটের সাথে কানেক্টেড ছিল না। তার মানে কানেক্টেড যেহেতু নাই, তার মানে এর মধ্যে তখন গতি সঞ্চার হবে না। সে ভাববে কি ভাববে? যে আমি যেহেতু আগে স্থির অবস্থায় আছি, এখনো আমাকে স্থির অবস্থাতেই থাকতে হবে, কারণ আমার মধ্যে কাজ করতেছে স্থিতি জড়তা। এই কারণে আমরা হঠাৎ করে বাসটার সামনের দিকে টান দিলে আমরা পেছনের দিকে হেলে পড়ি। বুঝা গেছে? বাই চান্স যদি এটা খ মার্কে আসে, বুঝাই দিতে পারবা না এরকম ভাবে, জাস্ট থিওরিটা প্রকাশ করে দিবা। বুঝা গেছে? আচ্ছা, তাহলে স্থিতি জড়তা বুঝতে পারছো। তাহলে এখন গতি জড়তা জিনিসটা কিভাবে কাজ করবে বলো তো? গতি জড়তা, আমার গতি জড়তা। এখন গতি জড়তার জন্য দেখো যে আমার বাসটা কিন্তু এখন সামনের দিকেই রান করতেছে, বুঝো বাসটা এখন আমার সামনের দিকেই রান করতেছে। এই বাসটা আমার এখন সামনের দিকেই রান করতেছে। ওকে, এবার দেখো তার মানে বাসটা যদি আমার সামনের দিকেই রান করে, বাসটা যদি আমার সামনের দিকেই রান করতে থাকে, রান করতেছে, তাহলে সিটটাও কি আমার সামনের দিকে রান করবে? হ্যাঁ, সিটটাও আমার সামনের দিকে রান করতেছে। তাহলে সিটটাও আমার সামনের দিকে রান করতেছে। এখন তো সিটের উপরে থাকা তুমিও তো সামনের দিকে রান করতেছিলা, সিটের উপরে থাকা তুমিও কিন্তু ভাইয়া সামনের দিকেই রান করতেছিলা। তার মানে সিটও রান করতেছিল সামনে, তুমিও সামনের দিকে রান করতেছিলা। ওকে, এতটুকু বুঝতে পারলাম। এখন দেখা গেল বাসটা হঠাৎ করে স্টপ হয়ে গেছে, বাসটা এখন হঠাৎ করে ভাইয়া স্টপ হয়ে গেছে। এই বাসটা সাডেনলি স্টপ হয়ে গেছে। এই বাসটা যদি সাডেনলি স্টপ হয়ে যায়, তার মানে আমার সিটও কি হবে? সাডেনলি স্টপ হয়ে যাবে। আমার সিটও সাডেনলি স্টপ হয়ে যাবে। তার মানে সিটের উপর আমি যে আরাম করে বসেছিলাম,
সিটের উপর আমি যে আরাম করে বসেছিলাম, তাহলে কি হবে বলো তো ভাইয়া? এখন দেখা যাবে যে আমার বডির যেই পার্টটুকু বাসের সাথে কানেক্টেড ছিল, দেখো আমার বডির এই পার্টটুকু বাসের সাথে কানেক্টেড না, আমার বডির এই পার্টটুকু বাসের সাথে কানেক্টেড, তার মানে সিটও যেহেতু স্থির হয়ে গেছে, সিটও যেহেতু আমার স্থির হয়ে গেছে, আমার এই পার্টও কি হয়ে গেছে, সুন্দর মতো স্থির হয়ে গেছে। মানে বাসের সিটের সাথে যে আমাদের বডি যে নিচের পার্টটুকু সেটা কানেক্টেড ছিল ওটাও স্থির হয়ে গেছে, কিন্তু আমাদের আপার বডি কিন্তু কি তখন বলবে, তখন আমাদের আপার বডি বলবে যে এতক্ষণ আমি গতিশীল অবস্থায় ছিলাম, আমার মধ্যে তো এখন হঠাৎ করে আমি কেন থামবো? এতক্ষণ আমাদের আপার বডি সুন্দর মতো গতিশীল অবস্থায় ছিল, তাহলে সে ভাববে যে আমার তাহলে এখনো গতিশীল অবস্থায় থাকতে হবে, কারণ তার মধ্যে কি কাজ করতেছে? গতি জড়তা কাজ করতেছে। তার মধ্যে কে কাজ করতেছে ভাইয়া? গতি জড়তা কাজ করতেছে। তার মানে তুমি দেখো যে এইখানে যখন আমাদের আপার বডি ভাবতেছে যে আমি এতক্ষণ গতিশীল অবস্থায় ছিলাম, এখনো আমি গতিশীল অবস্থায় থাকতে চাই কারণ আমার মধ্যে কাজ করতেছে গতি জড়তা, তখন সে কি করবে? তখন সে বাসের আমাদের যখন সিটটা স্টপ হয়ে গেল, বাসটা স্টপ হয়ে গেল, সিটের সাথে কানেক্টেড আমাদের বটম পার্ট বা নিচের অংশও কি হয়ে গেল? স্টপ হয়ে গেল। আপার পার্ট যেহেতু গতি জড়তায় ছিল সে সামনের দিকে ঝুঁকে পড়বে। হঠাৎ করে কি হয়? হঠাৎ করে ব্রেক কষলে আমরা ওই রে সামনের দিকে ঝুঁকে পড়ি না? তাহলে এরকম সিনারিও হবে যে ও ভাববে যে আমি তো এতক্ষণ গতিশীল অবস্থায় ছিলাম, আমার মধ্যে গতি জড়তা কাজ করতেছিল, তার মানে বাস স্টপ হয়ে গেছে, সব স্টপ হয়ে গেছে, কিন্তু আমাকে গতিশীল থাকতে হবে। তখন সে সামনের দিকে কিছুটা হেলে পড়বে। বুঝাই গেছে? তার মানে যখন আমার স্থিতি জড়তা কাজ করে তখন আমরা পেছনের দিকে হেলে পড়ি, আর যখন গতি জড়তা কাজ করে তখন আমরা সামনের দিকে হেলে পড়ি। পয়েন্ট বুঝা গেছে? আচ্ছা দেখো, তার মানে আমাদের স্থিতি জড়তা আর গতি জড়তা, দেখো ও পেছনের দিকে হেলে পড়ছে, এটা কিন্তু আমাদের পেছনের দিকে হেলে পড়া, পিছনে হেলে পড়া, আর এটা হচ্ছে সামনের দিকে হেলে পড়া। সামনের দিকে হেলে পড়া, ঠিক আছে? কারণ এখানে হঠাৎ করে ব্রেক করছে, এখানে হঠাৎ করে চলা শুরু করছিল। গট ইট? ওকে। সো মোটামুটি তাহলে প্রথম সূত্র দেখলাম, প্রথম সূত্র যে আমাদের বল কিভাবে কাজ করতেছে এটাও দেখলাম, জড়তার কনসেপ্টটা, জড়তার প্রকারভেদ এটাও দেখলাম। এবার আমরা চলে আসি নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্রতে আসলে আমরা কিসের আমরা পার্ট দেখতে পারবো? একটা হচ্ছে বলের মান সম্পর্কে আমরা ধারণা পাবো, আরেকটা হচ্ছে আমরা ভরবেগের পরিবর্তন সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। ঠিক আছে? বলের ধারণা পাবো আর ভরবেগের পরিবর্তন সম্পর্কে ধারণা পাবো। সো চলেন এখন বল বলতে কি বোঝায় আর ভরবেগ বলতে কি বোঝায় এগুলো আগে আমরা দেখে আসি, তারপরে আমরা এই জিনিসটা খুব ভালো মতো অ্যানালাইসিস করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, সো বল বল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? মনে করেন আমি এই চিত্রতে তাকানোর দরকার নেই আপাতত, আমি এখন আমার মতো করে আগে আপনাদের বুঝাবো, তারপরে এখানে যা যা আছে সবকিছু প্রকাশ করব। ওকে, মনে করো যে এখানে একটা ভূমি আছে, এখানে একটা ভূমি আছে। আচ্ছা, এই ভূমির উপর মনে করো একটা বক্স আছে, এই ভূমির উপর মনে করো এত বড় একটা বক্স আছে। এখন আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি যে এই বক্সে ধাক্কা দিব, এই বক্সে আমি ধাক্কা দিব। মনে করো এই যে এই বক্সে আমি কি দিলাম? আমি এই বক্সে এই বরাবর ধাক্কা দিলাম, এই বরাবর ভাইয়া ধাক্কা দিলাম। আমি যখন এই বক্সে এই বরাবর ধাক্কা দিব তখন তুমি দেখো যে বক্সটা আস্তে আস্তে সরে যাচ্ছে। বক্সটা আমার মনে করো যে আগে ছিল ধরো এ পয়েন্টে, আগে ছিল ধরো আমার এই পয়েন্টে, হঠাৎ করে বক্সটা আমার এখান থেকে এইখানে বি পয়েন্টে চলে আসছে, এখান থেকে এখানে আমার বি পয়েন্টে চলে আসছে। বুঝছো? আগে বক্সটা নর্মাল অবস্থায় ছিল, ঠিক আছে, আমার এটা ফ্লোরের উপর এ পয়েন্টে বক্সটা নর্মাল অবস্থায়, ধরো আমাদের বল এটার আদিবেগ ধরো 0,
যেহেতু নর্মাল অবস্থায় আছে বা স্থির অবস্থায় আছে এটা বলতে পারি। বক্সটা আমার কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে, তার বেগের মান 0। এখন আমি কি করলাম, সামনে একটা বক্স আছে, দিলাম একটা ধাক্কা। সামনে একটা বক্স আছে স্থির অবস্থায় যার আদিবেগ 0, অর্থাৎ দিলাম দিলাম একটা ধাক্কা। ধাক্কা দেওয়ার পরে হঠাৎ করে আমার এই ধাক্কার কারণে বক্সটা আমার এ পয়েন্ট থেকে হঠাৎ করে বি পয়েন্টে চলে আসছে। এ পয়েন্ট থেকে হঠাৎ করে বি পয়েন্টে চলে আসছে এবং আমি লক্ষ্য করলাম এখানে একটা হঠাৎ করে বেগ ক্রিয়েট হয়ে গেছে। এখানে হঠাৎ করে একটা বেগ জেনারেট হয়ে গেছে। যখন আমার একটা হঠাৎ করে বেগ জেনারেট আমি লক্ষ্য করলাম, তাহলে ধরে নিলাম এই অবস্থার বেগের মান হচ্ছে ভি। এই অবস্থার বেগের মান হচ্ছে ভি। তার মানে এই যে আমি ধাক্কা দিছি না, বুঝো, এই যে আমি ধাক্কা দিছি, হ্যাঁ ধাক্কা দিছি, এই ধাক্কা দেওয়ার কারণে দেখো বস্তুটা আগে স্থির অবস্থায় ছিল, এখন বি পয়েন্টে আমার দেওয়া ধাক্কার কারণে একটা বেগের সঞ্চার হয়েছে, তার মানে আমি বলতে পারবো না এই টোটাল সিস্টেমে, আমি বলতেই পারি এই টোটাল সিস্টেমে তাহলে আমি একটা ত্বরণের গন্ধ আমি পাচ্ছি, একটা ত্বরণের গন্ধ পাচ্ছি। কারণ ত্বরণ সেখানেই থাকে যেখানে কি হয় ভাইয়া, আমার বেগের পরিবর্তন হয়। আগেই বলে রাখছি, ত্বরণ যেখানে থাকে সেখানে কি হবে, আমাদের একটা বেগের পরিবর্তন হবে। বেগে যেহেতু পরিবর্তন হয়েছে আমি একটা ত্বরণের গন্ধ পাচ্ছি, তার মানে ঠিক আছে আমি একটা ত্বরণের গন্ধ পাইলাম। আচ্ছা, এই যে একটা ধাক্কা, আমি একটা ধাক্কা দিছি, এই ধাক্কাটা ধরলাম আমি এম ভরের বস্তুর উপর দিছি, এই ধাক্কাটা ধরলাম আমি একটা এম ভরের বস্তুর উপর দিছি। এই ধাক্কাটাকেই আমরা ফিজিক্সে বলতে পারবো আমি একটা বল প্রয়োগ করছি। আমি এম ভরের বস্তু যে স্থির অবস্থায় ছিল ওরে আমি পুশ করছি, ধাক্কা দিছি। ধাক্কা দেওয়ার পরে দেখা গেল সে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে আসছে এবং বি পয়েন্টে আসার পর আমি একটা বেগ পরিবর্তন পাইছি, একটা বেগ খুঁজে পাইছি। এখান থেকে দেখলাম যে না, আমার তো বেগের পরিবর্তন হয়েছে, তার মানে বেগের পরিবর্তন হওয়া মানে কি আছে, এখানে একটা ত্বরণ আছে। বেগের পরিবর্তন হওয়া মানে কি আছে ভাই, একটা ত্বরণ আছে। ত্বরণ যেহেতু আছে তাহলে এই ধাক্কাটাকে ফিজিক্সের ভাষা আমি বল বলতে পারবো। এবার বলের সূত্রটা কি? বলের সূত্র হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। বলের সূত্র হচ্ছে আমাদের এফ ইকুয়ালস টু এম এ, যেখানে এফ বলতে বোঝাচ্ছিল আমাদের বল, এম বলতে বোঝাচ্ছিল আমাদের বস্তুর ভর। আমি অ্যাকচুয়ালি যে বস্তুর উপর বলটা দিচ্ছি ওই বস্তুর ভর কত। আর এ বলতে বোঝাচ্ছিল আমার ত্বরণ, এ বলতে বোঝাচ্ছিল আমাদের বস্তুর উপর তুমি যে বলটা দিছো এই বলের কারণে কিরূপ ত্বরণ ক্রিয়েট হয়েছে। এখান থেকে তুমি লক্ষ্য করো ভাইয়া যে আমার এই যে বস্তুর ভর ধরলাম, এই বস্তুর ভর ধরো 5 কেজি, এই বস্তুর ভর ধরো 5 কেজি, এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে চলে আসবে এই বস্তুর ভর 5 কেজি থেকে কি 6 কেজি হবে, 5 কেজি থেকে কি 5.5 কেজি হবে, 5 কেজি থেকে কি 4.5 কেজি হবে, না হবে না। এই বি পয়েন্টে আসার পরও এই বস্তুর ভর কি থাকবে, আমার 5 কেজিই থাকবে। এখান থেকে তাহলে বলতে পারি এই সিস্টেমে, এই গোটা সিস্টেমে আমার যেই বস্তুর ভর, এই বস্তুর ভরটা কি আছে ভাইয়া, কনস্ট্যান্ট আছে। এই গোটা সিস্টেমে বস্তুর ভর কি আছে ভাইয়া, কনস্ট্যান্ট আছে। তাহলে এই কনস্ট্যান্ট মান এবং ইকুয়াল সাইন যদি তুলে দেই তাহলে থাকতেছে এফ প্রপোর্শনাল, এখানে আছে ত্বরণ এ, এফ প্রপোর্শনাল ত্বরণ এ। এটাই কি আমরা একটু আগে দেখছি না যে কোনো সিস্টেমে যদি বল না দেওয়া থাকে তাহলে সেখানে অ্যাকচুয়ালি কোনো ত্বরণ কাজ করে না। কেন কাজ করে না? এই বলের কনসেপ্ট থেকে আমরা পাইছিলাম। আমরা যে নিউটনের ফার্স্ট সূত্রটা দেখছি সেখানে যে এফ প্রপোর্শনাল এ, সেটা কোথা থেকে পাইছি, বলের কনসেপ্ট থেকে। বুঝা গেছে? আচ্ছা, সো এখান থেকে এই পার্টটা আশা করি ধরতে পারছো। ওকে, সো আমি যদি আরেকটু এখানে লিখি যে তুমি দেখো যে এখান থেকে একটা সূত্র পাইছো, তাহলে এবার দেখো এফ ইকুয়ালস টু এম এ। এবার এ বলতে কি বোঝায়? আমরা জানি এ হচ্ছে শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ সময়, শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ সময়। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে দেখো আমি এভাবে সাজিয়ে লিখতে পারি না, এম ভি মাইনাস ইউ বাই টি এফ। কিছু কিছু জায়গায় এই জিনিসটাও তোমাদের অবজেক্টিভে কাজে লাগে, কিছু কিছু জায়গায় এই জিনিসটা তোমাদের অবজেক্টিভে কাজে লাগে এবং কিছু কিছু জায়গায় তুমি যখন সিকিউ কমপ্লিট করবা, সিকিউ করতে যাওয়া, তখন তোমাকে ডাইরেক্ট ত্বরণ দেওয়া থাকবে না, তখন কি হইতে হবে, তখন এই ত্বরণ নির্ণয় করার জন্য তোমাকে আদিবেগ, শেষ বেগ এবং কতটুকু ত্বরণের জন্য কৃতকাজ, মানে ত্বরণের জন্য কতটুকু টাইম হচ্ছে তুমি হিসাব করবা, সেই হিসাবের মান, টাইমের মানটা তোমাকে ক্লুতে বলে দিবে। ওইখান থেকে তোমাকে ত্বরণটা নির্ণয় করতে হবে। বুঝা গেছে? আচ্ছা,
এটা যদি বুঝতে পারো তাহলে দেখো তো আমি ত্বরণের কনসেপ্টটা একটু গ্র্যাব করতে পারছি এবং মোটামুটি ভালো অ্যামাউন্টই তুমি গ্র্যাব করছো, একাডেমিক না হইলেও মোটামুটি একাডেমিকটা কাছাকাছি গ্র্যাব করছো। এবার আমি একক নিয়ে কথা বলি। দেখো এখানে যখন আমি একক নিয়ে কথা বলতেছি তুমি লক্ষ্য করো এখানে আছে এম, এফ, এখানে আছে এম, এম মানে বস্তুর ভর, ভরের একক এসআই ইউনিট হচ্ছে কেজি, ত্বরণের এককটা কি এসআই, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এইটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি নিউটন এন, এটাকে ফিজিক্সের ভাষায় বলি আমরা নিউটন এন। ধরতে পারছো? আচ্ছা, এবার আমি ঝটপট মাত্রাটা দেখে ফেলি। মাত্রা যখন দেখতেছি তুমি দেখো এইখানে তোমার কেজি আছে না, কেজি, কেজি মানে কি ম্যাস, বা এখানে দেখো এম, এম মানে কি, এম এর মিনিংটা কি ম্যাস, তাহলে এম যেহেতু ম্যাসকে মিনিং করতেছে তাহলে আমরা জানি ম্যাসের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল বসাইলে আমার মাত্রা হয়ে যাচ্ছে, তাহলে এম এর জন্য আমি বসাইলাম এম। আচ্ছা, তারপরে ত্বরণ, ত্বরণকে যদি তুমি ভাঙো তাহলে বাবা মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণকে যদি ভাঙো তুমি মিটার পার সেকেন্ড স্কোয়ার পাচ্ছ এককে, তাহলে এই মিটারটা কি বলতো, এই মিটারটা কিন্তু অ্যাকচুয়ালি লেন্থকে ডিফাইন করতেছে এককে, এই মিটারটা আমার লেন্থে মানে লেন্থকে অ্যাকচুয়ালি ডিফাইন করতেছে, তার মানে লেন্থের ক্যাপিটাল লেটার আমি এখানে বসাবো, লেন্থের ক্যাপিটাল লেটার বসাইলাম। তারপরে দেখো এস, এস কাকে ডিফাইন করতেছে, অ্যাকচুয়ালি টাইমকে ডিফাইন করতেছে সেকেন্ড, তার মানে এখানে আমি টাইম টি এর ক্যাপিটাল লেটার বসাইলাম, এখানে পাওয়ার কত আছে ইনভার্স 2, এই দেখো আমার মাত্রা ক্রিয়েট হয়ে গেছে এম এল টি ইনভার্স 2, এই দেখো বুঝা গেছে। তাহলে মাত্রা কিন্তু আসলে এখান থেকে আসলে বোঝা লাগে না বা মুখস্থ করা লাগে না, অনেকে তোমরা মাত্রা মুখস্থ করো, দরকার নাই। যে জিনিস তোমার ব্রেইনে প্রেশার না দিয়ে তুমি বের করতে পারবা, কেন ব্রেইনে শুধু শুধু প্রেশার দিবা, কেন ব্রেইনে হচ্ছে তুমি হচ্ছে ভুলভাল মানে ভুলভাল না, কেন হচ্ছে তুমি হচ্ছে মেমোরি ফুল করবা, দরকার নাই তো, বুঝা গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যে তোমাকে কনসেপ্টটা দিছি তোমাকে, এইখানে আমি বস্তুর উপর কিন্তু একটা বল প্রয়োগ করছি, বস্তুর উপর লেজিটা আমি কয়টা বল প্রয়োগ করছি, একটা বল। সামহাউ ধরো এখানে আমার এইখানে একটা বস্তু আছে, ঠিক আছে, এম ভরের বস্তু, এখানে আমার একটা এম ভরের বস্তু আছে, ঠিক আছে, এই এম ভরের বস্তুর উপর ধরো আমি এই দিক বরাবর একটা বল প্রয়োগ করতেছি, এম ভরের বস্তুর উপর আমি এই দিক বরাবর বল প্রয়োগ করতেছি, সেটা ধরো আমাদের F1 পরিমাণ বল। আবার এই বস্তুর উপরও ধরো আমি এই দিক বরাবর বল প্রয়োগ করতেছি, সেটা ধরো আমাদের F2 বল, F2 বল, ঠিক আছে। তার মানে দেখো পার্থক্যটা, দেখো পার্থক্য এইখানে তোমাকে যখন আমি জিনিসটা ভালো মতো বুঝাইলাম, এই এম ভরের বস্তুর উপর কিন্তু ধাক্কা বা বল আমি একটা দিছি, বাট এইখানে তোমাকে এমন একটা সিস্টেম তোমাকে দিলাম যেখানে আমার এম ভরের বস্তুর উপর উভয় দিকেই কি আছে, বল আছে। এমন হইতে পারে উভয় দিকে বল আছে, এমনও হইতে পারে একই দিকে দুই বা তার বেশি বল কাজ করতেছে। যখন তোমার সিস্টেমে বা যখন তোমার কোশ্চেনে তুমি ফাইন্ড আউট করবা যে বস্তুর উপর আসলে একটা না একের বেশি বল কাজ করতেছে, তখন তুমি সিম্পল একটা সূত্র লিখবা, সেটা হচ্ছে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। তখন তুমি বসাবা সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। এখানে সামেশন অফ এফ মানে কি, সামেশন অফ এফ আসছে আমার একাধিক বলের জন্য, বুঝা গেছে। এই ক্যালকুলেশনে আসছে কেন ভাইয়া, একাধিক বলের জন্য, একাধিক বল বের হয়ে গেছে। আচ্ছা, এখানে অবশ্যই তুমি যখন এখানে সামেশন অফ এফ ডিরাইভ করতেছো তোমাকে অবশ্যই চিহ্ন নিয়ে কনসার্ন হইতে হবে, অবশ্যই চিহ্ন নিয়ে তোমার ভাইয়া কনসার্ন হইতে হবে। কিরকম দেখো, তুমি F1টাকে যদি পজিটিভ দিক ধরো তাহলে F2টাকে অবশ্যই তোমার নেগেটিভ সাইড ধরতে হবে। তুমি যখন সামেশন অফ এফ বসাচ্ছ তাহলে এখানে তুমি F1 পজিটিভ, সামেশন মানে যোগফল, F2 হচ্ছে নেগেটিভ সাইডে, তাহলে মাইনাস F2 ইকুয়ালস টু এম এ, তার মানে এখানে আসবে আমাদের F1 মাইনাস F2 ইকুয়ালস টু এম এ। ওকে, এখান থেকে থাকতেছে, আমি একটু তাহলে নিচে লিখি। ওকে, তাহলে এখানে থাকতেছে আমাদের F1 মাইনাস F2 ইকুয়ালস টু এম এ। বুঝা গেছে। তার মানে তোমাকে যখন একাধিক বল কাজ করতেছে তোমাকে অবশ্যই তোমাকে কি করতে হবে, তোমাকে প্লাস মাইনাস ধরে কাজ করতে হবে। যদি একই দিকে সব কয়টা থাকে, আমি বলতে যদি একই দিকে থাকে তাহলে তো
চিহ্নের দরকার নেই, সবই তো প্লাস ধরবা। যদি এরকম উভয় দিকে থাকে তখন তোমাকে যে কোনো একটাকে প্লাস ধরে কাজ করতে হবে, আদারওয়াইজ তোমার ভুল হবে। এইবার কথা হচ্ছে ভাইয়া কেন আমি বলটাকে এভাবে প্লাস মাইনাস ধরে কাজ করব? জাস্ট থিঙ্ক, চ্যাপ্টার 2টা যখন আমি ওয়ান শট আকারে দিছিলাম, একটা কথা বলছিলাম না, রাশি মেনলি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি প্রকাশ করার জন্য মান আর দিক দুইটাই দরকার হয়। দেখো এখানে মান নিয়ে কাজ করছি, সাথে প্লাস মাইনাস কি দিকের জন্য দিছি না? দেখো বিপরীত যদি না হইতো তাহলে তো আমি এরকম কাজ করতাম না। বিপরীত দিক না হলে তোমার যে এই যে দিকেরও একটা ব্যাপার আছে এটা তুমি জানতে পারতো না। কিন্তু বিপরীত দিক যেহেতু আছে, বিপরীত দিক যখন আমি তোমাকে বুঝাচ্ছি তখন প্লাস মাইনাস যেহেতু দিচ্ছি, তার মানে তোমার মাথায় খেলবে, তাহলে মানের সাথে মাস্ট এখানে দিকের একটা ফ্যাক্ট আছে। মাথায় রাখবা বল হচ্ছে একটা ভেক্টর রাশি, বল হচ্ছে একটা আমার ভেক্টর রাশি, অর্থাৎ এখানে মানের সাথে দিকেরও মেজারমেন্ট করতে হবে। আমরা যেহেতু অলমোস্ট কোশ্চেনে সেম দিকে সব কিছু কাজ করতেছি, কেন দিকটাকে নিয়ে আমরা খুব কনসার্ন না, বাট এরকম উল্টা দিক বিপরীত দিক কাজ করলে কিন্তু আমাদের মাস্ট বি কনসার্ন হতে হবে। ওকে, তাহলে বলের কনসেপ্ট আশা করি ধরতে পারছো। বলের কনসেপ্ট যদি ধরতে পারো তাহলে এখান থেকে যাব তোমাদের ভরবেগ। ভরবেগের ব্যাপারটা কি? ধরো এখানে আমার ভূমি আছে, ঠিক আছে, এখানে ভূমি, একটা ভূমি, এই ভূমির উপর মনে করো এখানে একটা বস্তু আছে, এই ভূমির উপর এখানে একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছে আমাদের এম। আমি একটু অন্য কালি দিয়ে লিখি, ওকে ওকে ওকে, আমি একটু অন্য কালি দিয়ে লিখি, এই বস্তুর, ও সরি, এই বস্তুর ভরটা হচ্ছে আমার, এই বস্তুর ভরটা হচ্ছে আমাদের এম, বুঝা গেছে? এবং দেখা গেল আমি খুঁজে পেলাম যে এই এম ভরের বস্তুর উপর আমার এই দিক বরাবর, এম ভরের বস্তুটা আমার এই দিক বরাবর যাচ্ছে একটা ভি বেগে, একটা অথবা ধরলাম একটা ইউ বেগে, একটা ইউ বেগে আমার এই দিক বরাবর যাচ্ছে। তাহলে ভরবেগ হবে এখানে, এখানে আমি ভরবেগ বসাবো যে ভর ইনটু বেগ, ভর ইনটু বেগ, অর্থাৎ ভর এই সিস্টেমে এম আর বেগ হচ্ছে আমাদের ইউ, বেগ হচ্ছে আমাদের ইউ। একটা ভূমি এম ভরের বস্তু আছে এবং আমি আইডেন্টিফাই করতে পারলাম এই এম ভরের বস্তু ইউ আদি বেগ নিয়ে এই পাশে যাচ্ছে, এম ভরের বস্তু ইউ আদি বেগ নিয়ে এই পাশে যাচ্ছে। তাহলে ভরবেগ কি হবে? ভরবেগের সিম্পল কনসেপ্ট ভর ইনটু বেগ, তার মানে এখান থেকে আমি পাবো এম ভি, ঠিক আছে। এইবার কথা হচ্ছে যে ভরবেগ তো তাহলে বুঝলাম, এই দেখো যে ভর ও বেগের গুণফলকে বলা হচ্ছে আমাদের ভরবেগ। ভর আর বেগের গুণফলকে কি বলা হচ্ছে ভাইয়া? ভরবেগ। যদি এটাকে ভরবেগ বলা হয় তাহলে এটার একক কি হবে ভাইয়া? আসো দেখে ফেলি সাথে সাথে। একক, একক হচ্ছে আমাদের, দেখো এখানে এম ভরবেগ, আচ্ছা ভরবেগকে আমরা অ্যাকচুয়ালি পি দিয়ে প্রকাশ করি, ভরবেগকে অ্যাকচুয়ালি আমরা পি দিয়ে প্রকাশ করি, তার মানে পি হচ্ছে এখানে এম, এম হচ্ছে ম্যাস, ম্যাসের একক হচ্ছে কেজি, আর ইউ, ইউ হচ্ছে বেগ, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। গেল। এইবার একক যেহেতু পাইছি তাহলে মাত্রাটা আমরা দেখে ফেলি কিভাবে বের করব। তাহলে মাত্রার জন্য কি আসবে এখানে? এম, আচ্ছা কেজি, কেজি বলতে আসলে কি ডিফাইন করতেছে? কেজি অ্যাকচুয়ালি ম্যাসকে ডিফাইন করে। তাহলে ম্যাসের ক্যাপিটাল ফার্স্ট ক্যাপিটাল লেটার কি? বড় হাতের এম। তাহলে ফার্স্ট ক্যাপিটাল লেটার হচ্ছে আমাদের এখানে বড় হাতের এম, ফার্স্ট ক্যাপিটাল লেটার। আচ্ছা এইখানে এম, এইখানে এককে এম, এই এমটাকে কি বলা হয় বলতো? এই এমটাকে বলা হয় আমাদের লেন্থ, অর্থাৎ মিটার, ঠিক আছে। এমটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি মিটার। এই মিটার ডিফাইন করে অ্যাকচুয়ালি কাকে? লেন্থকে। তাহলে লেন্থের ফার্স্ট ক্যাপিটাল লেটার হচ্ছে এল, বসাইলাম। এবং এস, এস আসলে কি? সেকেন্ড, সেকেন্ড কাকে ডিফাইন করে? টাইমকে। তাহলে টি বসাইলাম ভাইয়া, টি বসাইলাম, আর এখানে পাওয়ার আছে ইনভার্স 1। এই দেখো আমার মাত্রা বের হয়ে গেল, এই দেখো সুন্দর মতো আমার মাত্রা বের হয়ে গেছে, বুঝা গেছে? তাহলে ভরবেগ, একক, মাত্রা সবই বের করতে পারছি। এবার তাহলে এখন আমাকে দেখতে হবে ভরবেগের পরিবর্তনটা কাকে বলে। এইখানে এখন দেখতে হবে ভাইয়া তাহলে আমার ভরবেগের পরিবর্তনটা কি জিনিস। এখন টপিক হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। তুমি চিন্তা করো যে ভাইয়া এইখানে তো আমার একটা
এম ভরের বস্তু ইউ বেগ নিয়ে চলতেছিল, সাডেনলি এই বস্তুটা যখন আমার এখানে চলে আসলো, বস্তুটা যখন আমার এখানে চলে আসলো, এই এম ভরের বস্তু আমি খুঁজে পেলাম এর মধ্যে ভি বেগ কাজ করতেছে, এর মধ্যে ভাইয়া ভি বেগ কাজ করতেছে। তার মানে দেখো এম ভরের বস্তু এখানে ইউ বেগ নিয়ে চলতেছিল, এই এম ভরের বস্তু এখানে আমার ভি বেগ নিয়ে কাজ করতেছে। তার মানে কি এখানে একটা বেগের পরিবর্তন হয়েছে না, এখানে কি একটা বেগের পরিবর্তন হয়েছে। তাহলে এই অবস্থার জন্য আমি ভরবেগ কি পাবো বলতো, এটাকে বলতে পারবো আমি, এই অবস্থাকে বলতে পারবো ইনিশিয়াল ভরবেগ। ইনিশিয়াল ভরবেগ আসবে আমাদের হচ্ছে এম ইউ, এই অবস্থাটাকে বলতে পারবো আমি ফাইনাল ভরবেগ পিএফ, এই পিএফটা আসবে এম ভি। ঠিক আছে, অর্থাৎ এই অবস্থায় যেহেতু ইউ বেগ নিয়ে কাজ করতেছিল, এখানে আমি ইনিশিয়াল ভরবেগ খুঁজে পাবো। এখানে যেহেতু আমার ফাইনাল মানে একটা ভি বেগ নিয়ে কাজ করতেছিল মানে পরবর্তীতে, সো এখানে আমি একটা ফাইনাল ভরবেগ খুঁজে পাবো, এখানে হবে এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তন, যে কোনো পরিবর্তনকে আমরা কি হিসাবে প্রকাশ করি, ডেল দিয়ে। তাহলে ভরবেগের পরিবর্তন কি আসবে, পরিবর্তন সবসময় মাথায় রাখবা ফাইনাল মান মাইনাস ইনিশিয়াল মান। এখানে ফাইনাল মান হচ্ছে পিএফ, এখানে ফাইনাল মান হচ্ছে ভাইয়া পিএফ, সূত্রের একটা মাইনাস, সূত্রের মাইনাস, এখানে ইনিশিয়াল মান হচ্ছে পিআই, এখানে ইনিশিয়াল মান হচ্ছে আমার পিআই। তার মানে দেখো পিএফ কে জায়গায় আমরা কি বসাতে পারবো, আমরা এম ভি। ইনিশিয়ালের জায়গায় কি বসাতে পারবো, এম ইউ, ইনিশিয়ালের জায়গায় বসাতে পারবো আমরা এম ইউ। তার মানে দেখো আমি যদি এম কে কমন নেই তাহলে থাকবে ভি মাইনাস ইউ। এই বান্দাই হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন, এই বান্দাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভরবেগের পরিবর্তন। এটা বোঝা গেছে। তার মানে দেখো আমরা ভরবেগের কনসেপ্ট দেখলাম, ভরবেগের পরিবর্তনের কনসেপ্ট দেখলাম। এবার এখানে দেখো একক, এখানে এই মানটা আসবে না, এই স্ল্যাশটা এখানে হবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে, এখানে এই স্ল্যাশটা অ্যাকচুয়ালি হবে না। ওকে, সো এবার দেখো এখানে আমার ভরবেগ কনসেপ্ট আছে, একক আছে, মাত্রা আছে, সবই বুঝাই দিছি। তার মানে এখন আমরা কি দেখলাম, বলের কনসেপ্ট পাইলাম, ভরবেগের কনসেপ্ট পাইলাম। এইবার আসো আমরা আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রতে চলে যাব। ঠিক আছে, তার মানে দেখো যে এখানে প্রথমে আমি কি বলছিলাম, যে এই সূত্র থেকে বলের মান এবং ভরবেগের ধারণা কি হবে পাওয়া যাবে, বলের মানও পাবো, ভরবেগের ধারণা পাবো। তাহলে বল কি জিনিস এটাও দেখলাম, ভরবেগের পরিবর্তন কিভাবে হচ্ছে বা ভরবেগের পরিবর্তনটা কিভাবে ক্যালকুলেট করব সেটাও কিন্তু দেখলাম। আচ্ছা, সো এইটা যদি দেখি তাহলে এখানে আমি ভরবেগের পরিবর্তনের জন্য আলাদা একটা পার্টি রাখছি। ওকে, কোথায় গেল আমার ভরবেগের নিউটনের দ্বিতীয় সূত্র, এই হচ্ছে আমার নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে আমি আগে দেখাই, যে সময়ের সাথে দেখো এখানে একটা সময় একটা মান আছে, সময়ের সাথে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তুমি যেখানে যেখানে হার পাবা, যেখানে যেখানে হার পাবা মাথায় রাখবা এখানে সময় দিয়ে ভাগ করতে হবে, সেখানে আমার সময় দিয়ে ভাগ করতে হচ্ছে। ঠিক আছে, তার মানে কোনো বস্তুর উপর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। মনে করো যে এইখানে আমার একটা বস্তু আছে, একটা এম ভরের বস্তু, এই এম ভরের বস্তুর মধ্যে আমাদের ভরবেগের পরিবর্তনের হার কতটুকু হচ্ছে। তাহলে ভরবেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি, ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি, তাহলে ভরবেগের পরিবর্তনকে আমরা ডেল পি দিয়ে প্রকাশ করি, ভরবেগের পরিবর্তন আমরা ডেল পি দিয়ে প্রকাশ করি। তার মানে এই বস্তুর মধ্যে ভরবেগের পরিবর্তন হবে ডেল পি, তাহলে ডেল পি অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হারের জন্য আমি ধরে নিলাম যে এই যে ভরবেগের পরিবর্তন হচ্ছে ভাইয়া, এই যে আমার ভরবেগের পরিবর্তন হচ্ছে কতটুকু টাইমের মধ্যে হচ্ছে, আমার ভরবেগের পরিবর্তন ধরলাম টি সময়ের মধ্যে হচ্ছে, আমি ধরলাম আমার ভরবেগের পরিবর্তন ভাইয়া টি সময়ের মধ্যে হচ্ছে। টি সময় যেহেতু আমার ভরবেগের পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে ভরবেগের পরিবর্তনের হারকে আমি কি বলতে পারবো, ডেল পি বাই টি, ডেল পি বাই টি। এই ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ তুমি যদি এখন এই বস্তুর উপর ধরো এই দিক বরাবর এফ পরিমাণ ফোর্স দাও, এই দিক বরাবর ভাইয়া আমার এফ পরিমাণ ফোর্স দাও, তাহলে এই এফ পরিমাণ ফোর্স হবে ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক।
এফ প্রপোর্শনাল ডেল পি বাই টি। বুঝা গেছে? তাহলে কনসেপ্টটা ধরতে পারছো এখানে ফার্স্ট লাইন থেকে। ওকে, সমানুপাতিক এটা থাকবে না, এবং বলা হচ্ছে এবং এবং বল যেদিকে কাজ করবে এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনই সেদিকে হবে। এবং দেখা গেল বল আমার এই দিক বরাবর কাজ করতেছে না, বল কোন দিকে কাজ করতেছে? এই দিক বরাবর কাজ করতেছে। তাহলে আমার এই ভরবেগের পরিবর্তনও কোন দিকে কাজ করবে? এদিক বরাবর কাজ করবে। এখানে বলা হচ্ছে এটাই যে তুমি যেদিক পরিমাণ বস্তুর উপর বল দিছিলা, যে দিক থেকে বল দিছিলা, এই ভরবেগের পরিবর্তন আমার সেদিকে কাজ করবে। এটাই হচ্ছে আমাদের নিউটনের সেকেন্ড ল। বুঝা গেছে? আচ্ছা, সেকেন্ড ল যেহেতু বুঝতে পারছো, তার মানে আমরা জানি কি সমানুপাতিক সাইনকে যদি তুমি তুলে দাও, সমানুপাতিক সাইনকে যদি তুলে দাও, একটা ইকুয়াল সাইন আনতে হবে আর একটা কে ধ্রুবক আনতে হবে। ঠিক আছে, একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, কে ধ্রুবক না একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। এখানে থাকবে ডেল পি বাই টি। এখানে আমার কে এর মান কি ধরলাম? আমি এখানে কে এর মান ধরলাম ভাইয়া 1, কে এর মান 1 ধরছি। তাহলে এখানে কি থাকতেছে আমার? এফ ইকুয়ালস টু ডেল পি বাই টি, এফ ইকুয়ালস টু ডেল পি বাই টি। এবার আমি এখানে পাশে লিখতেছি ডেল পি মানে কি? পি মানে কি? এমভি না, ভর ইন্টু বেগ। ওকে, সো আমি এখানে লিখলাম, দেখো তাহলে ডেল পি এখানে হচ্ছে আমাদের এম ভি বাই টি। এম ইউ লিখতে পারো চাইলে, বা এম ভিও লিখতে পারো, যে যেটা ইচ্ছা সেটা লিখতে পারো। ওকে, আমি পরিবর্তন নিয়ে খুব বেশি কনসার্ন না, বুঝতে পারছো? আচ্ছা, আমি পরিবর্তন, যেহেতু পরিবর্তন বলা হয়েছে, পরিবর্তন আমি কি শিখছিলাম? পরিবর্তন আমি শিখছিলাম ধরো এম ভি মাইনাস ইউ। ডেল পি মানে কি? ডেল পি একটু আগে আমরা দেখছিলাম না? কোথায় দেখছি ডেল পি? কোথায় দেখছি? এই যে দেখছি। ডেল পি কি ছিল দেখো তো? এম ভি মাইনাস ইউ। আচ্ছা, তাহলে এম ভি মাইনাস ইউ যখন আমি দেখছি, তাহলে এখানে এম ভি মাইনাস ইউ বসাইছি, নিচে আমার টি ছিল, এম কে আলাদা লিখি ভি মাইনাস ইউ বাই টি, এটাকে আমি ব্র্যাকেটে দিই। তাহলে ভি মাইনাস ইউ বাই টি কি? এটা কি ত্বরণের সূত্র না? চ্যাপ্টার 2 তে আমি দেখাইছি। তাহলে এম এ। এবার দেখছো এফ ইকুয়ালস টু এম এ কিভাবে আসছে? এফ ইকুয়ালস টু এম এ আমার কিভাবে আসছে? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে অ্যাকচুয়ালি আমাদের এফ ইকুয়ালস টু এম এ চলে আসলো। এই পার্টটা বুঝতে পারছো আশা করি। এই পার্টটা যদি বুঝতে পারো, তাহলে দেখো এখন ভরবেগ রিলেটেড কিছু কনসেপ্ট আমি তোমাদের এখানে দেখাবো। কি কি দেখাবো? প্রথম কথা হচ্ছে যে এই যে আমি ভরবেগটা এখানে পড়াইছি, যে কোনো একটা সিস্টেমে ভরবেগ সবসময় ইনিশিয়াল অবস্থায় যা থাকে ফাইনাল অবস্থায় সেটাই থাকতে চায়। তোমাদের বইয়ে যতগুলো সিস্টেম আছে, যেমন সংঘর্ষের সিস্টেম, বন্দুক থেকে গুলি বের হচ্ছে এরকম সিস্টেম, সংঘর্ষের সিস্টেম, বন্দুক থেকে গুলি বের হচ্ছে এরকম সিস্টেম, এই সিস্টেমগুলোতে দেখা যায় যে ভরবেগের যে প্রথম অবস্থা, যখন আমার গাড়িটা এরকম মুখোমুখি আসতেছিল, এই অবস্থায় যে ভরবেগ, গাড়িটা যখন মুখোমুখি ধাক্কা খাইছে, এই অবস্থায় যখন গাড়িটা আসতেছিল, এই মোমেন্টে ইন্ডিভিজুয়াল যে আদি ভরবেগ, তাহলে যখন ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে ওই যে ইন্ডিভিজুয়াল আদি ভরবেগ ছিল এবং ধাক্কা খাওয়ার ভরবেগটা তখন সেম রাখতে চায়, আদি অবস্থার মতো সে সেম অ্যামাউন্টে রাখতে চায়। সো এখান থেকে চলে আসে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। এই যে এখান থেকে চলে আসে অ্যাকচুয়ালি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। কিভাবে দেখো, এখানে বলা হচ্ছে দেখো বাহ্যিক বল প্রযুক্ত না হলে শুধুমাত্র এই নীতি প্রযোজ্য হবে। মানে মনে করো যে আমি যদি এইখানে আমি এইটা নিয়ে আসি, যে এইটা মনে করো একটা গাড়ি, এইটা মনে করো একটা গাড়ি, দুইটা গাড়ি এরকম মুখোমুখি আসতেছে। এই যে দুইটা গাড়ি মুখোমুখি আসতেছে, এই একটা সিস্টেম যে ক্রিয়েট হয়েছে, একটা এরকম একটা সিস্টেম বা অ্যাটমসফিয়ার, পরিবেশ যে ক্রিয়েট হয়েছে, যে এখনই মনে ধাক্কা লাগবে এই অবস্থা, এই অ্যাটমসফিয়ার বা সিস্টেমে তুমি কোনো বল দাও নাই, বাইরে থেকে কোনো বল দাও নাই, এই সিস্টেমে কোনো জায়গায় তুমি বাইরে থেকে বল দাও নাই। তার মানে এখানে যখন হঠাৎ করে টাস করে ধাক্কা লাগবে, এখানে যখন টাস করে এভাবে ধাক্কা লাগছে, তখন এখানে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কাজ করে। এখানে তখন কি কাজ করে ভাইয়া? ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। কি নীতি? যখন এরকম সে মুখোমুখি আসতেছিল, এই অবস্থার ভরবেগ, এটাও আমার আদি অবস্থায় ভরবেগ, এটাও আমার আদি অবস্থায় ভরবেগ, তাহলে এই দুইটা আদি অবস্থার ভরবেগের যোগফল, দুইটা অবস্থার আদি ভরবেগের যোগফল যখন আমার ধাক্কা লাগতেছে মুখোমুখি,
তখন যখন আমার এরকম মুখোমুখি ধাক্কা লাগতেছে ওই অবস্থায় যে ভরবেগ ক্রিয়েট হচ্ছে সেটা সব সময় সমান হবে, সেটা সব সময় সমান হবে। তাহলে আমি এইভাবে লিখতে পারি না ভাইয়া, যে যেহেতু আমার এইখানে, তুমি এখানে চিন্তা করো যে ওই যে আমার এক পাশে ছিল ফোন, এক পাশে ছিল আমার ডিজিআই, ঠিক আছে? তাহলে এই অবস্থায় কি একটা ভরবেগ কাজ করবে না আমার? চিন্তা করো তো, এই অবস্থায় কি একটা ভরবেগ কাজ করবে, এবং এই অবস্থায় আমার ভরবেগ কাজ করবে। এখন কিন্তু সংঘর্ষ হয় নাই, তাহলে সংঘর্ষ হওয়ার আগে এইটার একটা আদি ভরবেগ, ধরো PI1 আদি ভরবেগ, এখানেও সংঘর্ষের আগে যেহেতু এখানে একটা বস্তু বেগে আছে, তার মানে এখানেও কি আমি একটা আদি ভরবেগ খুঁজে পাবো PI2, ঠিক আছে? তার মানে সংঘর্ষের আগে আমি দুইটা ভরবেগ খুঁজে পাইছি, ইনিশিয়াল ভরবেগ, একটা PI1 একটা PI2। এবার নিচে দেখো যে এখানে কিন্তু ভাইয়া সংঘর্ষ ঘটে গেছে, এখানে কিন্তু ভাইয়া সংঘর্ষ ঘটে গেছে। তার মানে এইখানে দুইটা বস্তু মিলে আমি একটা ফাইনাল ভরবেগ খুঁজে পাবো PF, এখানে আমি একটা ফাইনাল ভরবেগ খুঁজে পাইলাম, ঠিক আছে? অনেকে এখানেই ঝামেলাটা করে, এখানেই ভাবে যে এখানে একটা ফাইনাল ভরবেগ কাজ করতেছে না। যখন ধাক্কা খাইছে, যখন ধাক্কা খাইছে তখন আমার এখানে আমি ভরবেগের ক্যালকুলেশন করব না, ভরবেগের ক্যালকুলেশন তখনই করব যখন ধাক্কা খাওয়া শেষ হয়ে গেছে, যখন আমার ধাক্কা খাওয়া শেষ হয়ে গেছে। অর্থাৎ এইখানে যদি ভরবেগের ক্যালকুলেশন করো তাহলে কনসেপচুয়াল তুমি এখানে ভুল আসো, ভরবেগের ক্যালকুলেশন করতে হবে অ্যাকচুয়ালি এইখানে, অ্যাকচুয়ালি আফটার কলিউশনে। তাহলে দেখো এখানেও একটা ফাইনাল ভরবেগ খুঁজে পাইছি, এখানেও একটা আমার ফাইনাল ভরবেগ খুঁজে পাইছি। তার মানে এই ফাইনাল ভরবেগকে বলতে পারবো PF1, এই ফাইনাল ভরবেগকে বলতে পারবো PF2। বুঝা গেছে? PF1 PF2। ওকে, সো এটা যখন আমি বুঝতে পারলাম, তাহলে তুমি দেখো এখানে আমি এখন কি কাজ করব। এখানে আমি লিখি সিম্পল, আমি জানি যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কি বলে, যে আদি অবস্থায় ভরবেগের সমষ্টি, দেখো আদি অবস্থার ভরবেগের সমষ্টি হবে ফাইনাল অবস্থার ভরবেগের সমষ্টির সমান। অর্থাৎ এই অবস্থায় মোট, এটা কি আদি অবস্থায় ভরবেগের আদি অবস্থা, এখানে মোট আদি অবস্থায় কতটুকু ভরবেগ কাজ করতেছে এটার মান যা হবে, এটা কি আমার ফাইনাল অবস্থা না ভরবেগের, এটাও ফাইনাল এটাও ফাইনাল, এই ফাইনাল অবস্থার যে সমষ্টি সেটার সমান। অর্থাৎ পি সামেশন অফ PI সামেশন অফ PF। তার মানে এখানে তুমি লক্ষ্য করো, এইখানে কি সংঘর্ষের পূর্বে আমি একটা ইনিশিয়াল ভরবেগ খুঁজে পাইছিলাম, যেহেতু সামেশন আছে তাহলে কি করব, যোগ করব। তাহলে এখানে আমার থাকবে ইনিশিয়ালের জায়গায় PI1 প্লাস PI2, PI2। ফাইনাল ভরবেগে দেখো এখানে কি কাজ করতেছে, PF1 আর PF2, কারণ আমি সামেশন দিছি। আমাকে এখানে যদি দুইটা বস্তু আছে তাহলে শেষ অবস্থায় দুইটা বস্তুর ভরবেগে ক্যালকুলেশন করতে হবে এবং যোগ করতে হবে। এখানে আমার দুইটা বস্তু আছে, প্রথম অবস্থায় ভরবেগে দুইটা বস্তুরই ক্যালকুলেশন করতে হবে। এখন যদি এমন হইতো এখানে দুইটা জায়গায় তিনটা থাকতো তাহলে তিনটারই ক্যালকুলেশন করতে হইতো। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে বসাবো আমি PF1 প্লাস PF2। এখন দেখো PF1 PI1 কি, একটা M1 বস্তু আর একটা U1 বেগ, তার মানে এখানে থাকবে M1 U1 প্লাস, এখানে দেখো আদি ভরবেগ, এখানে কিন্তু সেকেন্ড আদি ভরবেগ, এখানে M2 বস্তু এখানে U2, তার মানে থাকবে M2 আর U2। এবার ফাইনাল, এখন আমি ফাইনালে ক্যালকুলেশন করতেছি, এখানে প্রথম বস্তুর ফাইনাল ভরবেগ, তার মানে এখানে M1 বস্তু এবং এখানে বেগ হচ্ছে V1, তার মানে এখানে থাকবে আমাদের M1 V1, এখানে আমাদের M2 বস্তু, এখানে বেগ হচ্ছে V2, তার মানে এখানে থাকবে আমাদের M2 V2। দেখো তো সূত্রটা হয়ে গেছে না এখানে, এই যে সূত্রটা হয়ে গেছে না? তার মানে আমি তোমাদের সংঘর্ষের কনসেপ্ট দিয়ে কি করছি, ইজিলি এখানে আমার ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, এই নীতিটা আমি সুন্দর মতো বুঝাই দিছি। ওকে, এটা ধরতে পারছো? এটা যদি ধরতে পারো, চলো এখন আমি পরবর্তী পার্টে চলে যাই। এবার দেখো, যেহেতু আমরা সংঘর্ষের পার্টটা হালকা মাত্রা বুঝতে পারছি, অর্থাৎ ভরবেগের সংরক্ষণশীলতার নীতি থেকে আমি সংঘর্ষের টাইপটা পড়াইছি, সো এখন আসলে সংঘর্ষ তোমাকে পরীক্ষায় কিভাবে দিতে পারে এগুলো নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট টাইপ 1, যেটা খুব বেশি পরিমাণে দেয়, অনেক বেশি ইম্পর্টেন্ট
এবং খুব বেশি পরিমাণে দেয়, এই জিনিসটা আমি একটু স্টার মার্ক দেই যে এই টাইপটা আমরা খুব বেশি পরিমাণে পাই। ঠিক আছে, সো এই টাইপটা আমরা বেশি পরিমাণে পাই। এই টাইপটা কীরকম, তুমি এবার চিন্তা করো, এখানে একটা আমার আছে, ভূমি আছে। এই ভূমির ওপর বিপরীত দিক থেকে, বুঝো, বিপরীত থেকে দুইটা গাড়ি আসতেছে। এটা মনে করো একটা গাড়ি, এইটা হচ্ছে একটা গাড়ি, বিপরীতে এই একটা গাড়ি। এই গাড়ির ভর ধরো আমাদের M1, এবং এই গাড়িটা যে আসতেছে ভাইয়া, এই গাড়িটা একটা U1 আদিবেগ নিয়ে এই দিক বরাবর যাচ্ছিল। আমি আর একটুখানি করি যে এই গাড়িটা একটা M1 গাড়ি, এই গাড়িটা আমার U1 বেগ নিয়ে এই দিকে যাচ্ছিল। উল্টা দিকে আমার আরেকটা গাড়ি আছে, ধরো উল্টা দিকে আমার আরেকটা গাড়ি আছে। এই গাড়িটাকে আমি যদি বলি M2, এই গাড়িটাকে আমি কি বলছি ভাইয়া, M2, এবং M2 গাড়িটা আমার এই দিকে যাচ্ছিল একটা U2 পরিমাণ বেগ নিয়ে। বুঝা গেছে? টাইপ 1-এ আমি দেখাচ্ছি কি, যে আমার M1 ভরের একটা গাড়ি U1 বেগ নিয়ে এদিকে যাচ্ছিল, M2 ভরের একটা গাড়ি U2 বেগ নিয়ে আমার এদিকে আসতেছিল, এবং একটা টাইম পরে গিয়ে এদের মধ্যে কি হয়েছে ভাইয়া, সংঘর্ষ হয়েছে। আমি এবার সংঘর্ষটা দেখাই। এদের মধ্যে লেজি টাইমে একটা সংঘর্ষের গন্ধ পাইলাম। এখান থেকে ধরো আমাদের চিত্র আঁকি, এইটা আমার M1 গাড়ি, আর এইখানে আছে আমার একটা M2 গাড়ি, এরকম এই যে সংঘর্ষ হইল। ঠিক আছে, এইখানে আমি M1 গাড়িটাকে পুরোপুরি আঁকি, এটা M1, আমি M2 গাড়িটাকে পুরোপুরি আঁকি, এটা হচ্ছে আমার M2। ঠিক আছে, এবং সংঘর্ষের পরে তারা স্প্লিট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আলাদা কিভাবে হইল, ধরো এরকম ছিল গাড়িটা, এরকম ছিল গাড়ি। সো গাড়ি এখান থেকে যাওয়ার পরে মনে করো যে আমার এই M1 গাড়ি, আমার মনে করো M2 গাড়ি আমার এই দিকে যাচ্ছিল, বা এখন ধরলাম আমার M2 গাড়ি যে দিক থেকে আসতেছিল ওই দিকেই যাচ্ছে, আর M1 গাড়ি অ্যাকচুয়ালি যেখান দিয়ে যাচ্ছিল ওই দিকেই যাচ্ছে। কীরকম, আমি যদি বাংলা ভাষায় বলি যে সংঘর্ষের পরে আমার M2 গাড়ি V2 বেগে এদিকে যাচ্ছে, আর আমার এখানে M2 কেন লিখছি, ছি, মাথা আওলায় গেছে, মাথা একদমই আওলায় গেছে ভাইয়া। এখানে ছিল আমার M1 গাড়ি V1 বেগে আমার এই দিক বরাবর যাচ্ছে, আর M2 গাড়ি আমার V2 বেগে এই দিক বরাবর যাচ্ছে। কনসেপ্টটা ধরো টাইপ 1-এ বলতেছি যে আমার দুইটা গাড়ি M1 M2 ইন্ডিভিজুয়াল বেগ নিয়ে মুখোমুখি আসতেছিল। আসার পরে কি হয়েছে, এখানে আমি একটা সংঘর্ষ লক্ষ্য করলাম। সংঘর্ষের পরে M2 গাড়ি এদিকে যাচ্ছে, M1 গাড়ি এদিকে যাচ্ছে, M2 গাড়িও আমার এদিকে আসতেছে। তাহলে এই রূপ যদি কনসেপ্ট তোমাকে দিয়ে দেয়, তুমি কিভাবে ফিগার আউট করবা? ফিগার আউট করার অপশন হচ্ছে, দেখো এখানে যেহেতু ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কাজ করবে, তাহলে আমরা জানি হচ্ছে সামেশন অফ PI ইকুয়ালস টু সামেশন অফ PF, অর্থাৎ ইনিশিয়াল ভরবেগের যোগফল, ফাইনাল ভরবেগের যোগফল সবসময় কি থাকবে ভাইয়া, সেম থাকবে। তাহলে এখান থেকে আমি বসাই, এখন ইনিশিয়াল ভরবেগের যোগফল আর ফাইনাল ভরবেগের যোগফল আমার কি আছে, সেম আছে। ইনিশিয়াল ভরবেগে আমার কে আছে, ইনিশিয়াল ভরবেগে আমার এটাও আছে, ইনিশিয়াল ভরবেগে আমার এটাও আছে। তাহলে এখান থেকে লক্ষ্য করেন কি আসবে, M1 U1 প্লাস M2 U2। ঠিক আছে, দেখো এখান থেকে ইনিশিয়াল ভরবেগে কি আছে, এটাও আছে, তাহলে এইটার ভরবেগ কি আসতেছে, M1 U1। সামেশন যেহেতু আছে যোগ দিছি, এটার জন্য কি আসতেছে, এটাও আমার ইনিশিয়াল ভরবেগ, তাহলে আসতেছে M2 U2। এবং এখান থেকে সংঘর্ষের পরে আমি পাচ্ছি দুইটা ফাইনাল ভরবেগ, এটাও আমার একটা ফাইনাল ভরবেগ, এটাও আমার একটা ফাইনাল ভরবেগ। ওকে, সো এটার ফাইনাল ভরবেগটা কি, এটার ফাইনাল ভরবেগটা হচ্ছে আমাদের M1 V1 প্লাস এটার ফাইনাল ভরবেগটা হচ্ছে M2 V2। এইবার আমি একটা কথা বলছিলাম যে তোমার যখন সংঘর্ষের আগে
সংঘর্ষের আগে যখন মুখোমুখি হচ্ছে, সংঘর্ষের আগে যখন ভাইয়া মুখোমুখি এরকম সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, তখন তোমাকে একটা পার্টকে পজিটিভ অর্থাৎ একটা বেগকে পজিটিভ এবং আরেকটা বেগকে ভাইয়া নেগেটিভ কাউন্ট করতে হবে। সো আমি ধরে নিলাম আমার এই পার্ট অর্থাৎ u1কে হচ্ছে পজিটিভ আর u2কে আমি নেগেটিভ কাউন্ট করলাম। তাহলে এখান থেকে দেখো আমি কি লিখতে পারি, m1 u1 প্লাস এইবার m2 মাইনাস u2। ঠিক আছে, এখান থেকে আসতেছে কি তাহলে আমাদের m1 v1 প্লাস m2 v2 এবং এই ইকুয়েশন থেকেই তোমার ডিটারমাইন হবে মানে সিম্পল v1 গাড়ি আসলে কোন দিকে যাচ্ছে, v2 গাড়িও আসলে কোন দিকে যাচ্ছে। ধরলাম সংঘর্ষের পরে v1 গাড়ি আমার ডান দিকে যাচ্ছে, v1 গাড়ি আমার ডান দিকে যাচ্ছে, তাহলে ডান দিকে কি ধরছিলাম, পজিটিভ সাইড। ডান দিকে কি ধরছিলাম ভাইয়া, পজিটিভ সাইড। তার মানে v1 এর আগে আমার চিহ্নটা অ্যাট এনি কস্ট আমি যদি বের করতে চাই বেগের ভেলোসিটির মান, এটা প্লাস আসবে। আবার m2 গাড়িও কোন দিকে যাচ্ছে, সংঘর্ষের পরে ডান দিকে, এবং ডান দিকে কি আমি এটার জন্য এই টোটাল ডান দিকটা পজিটিভ ধরছিলাম, এই টোটাল বাম দিকটা আমি নেগেটিভ ধরছিলাম। তাহলে তুমি যদি ইন্ডিভিজুয়াল v2 গাড়িও বের করতে চাও, ইন্ডিভিজুয়াল v2 গাড়ির মানও বের করতে চাও, তাহলে 100% পাওয়া কি, সেটা পজিটিভ ভেলোসিটি শো করতেছে। বাই চান্স এই v1 বা v2 এর মধ্যে কোনো একটা ভেলোসিটির মান যদি নেগেটিভ আসে, কেটে দিবা না। এটা আসলে মিনিং করতেছে তুমি তোমার ক্যালকুলেশন সুবিধার জন্য যেই পার্টটাকে নেগেটিভ ধরছো, আসলে সংঘর্ষের পরে ওই গাড়িটা স্পেসিফিক ওই গাড়িটা আমার ওই দিক বরাবর রান করতেছিল। বুঝা গেছে, টাইপ 1টা ওই দিক বরাবর রান করতেছিল। সো টাইপ 1টা যেহেতু বুঝছো, এবার চলো আমরা টাইপ 2তে চলে যাই। টাইপ 2 অর্থাৎ এই টাইপ 2তে তুমি এই ভরবেগে বা সংঘর্ষের কিরকম ম্যাথ পেতে যাচ্ছ। টাইপ 2, টাইপ 2তে দেখা গেল আমি আবার আমার আগের মতো কি আঁকবো, এটা একটা ভূমি। ঠিক আছে, আমি আবার সব কিছুই আগের মতোই আঁকবো। এখানে একটা আমি m1 গাড়ি দিলাম, এখানে আমি আরেকটা এখান থেকে m2 গাড়ি দিলাম, m1 গাড়ি আর m2 গাড়ি। ঠিক আছে, তাহলে এইটা আমার m1, এইটা আমার m2। চাকাটা দিই, নাহলে দেখতে ভালো লাগে না। m1 গাড়ি আমার এই দিক বরাবর যাচ্ছিল, m2 গাড়ি আমার এই দিক বরাবর যাচ্ছিল মুখোমুখি। আচ্ছা, কোনো একটা পার্টে গিয়ে তাদের কি হইল, সংঘর্ষ হইল। কোনো একটা পার্টে গিয়ে তাদের সুন্দর মতো সংঘর্ষ হইল। ঠিক আছে, এই এবং এই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের m1, এটা হচ্ছে আমাদের m2। ওকে, কোনো একটা পার্টে গিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হইল। সংঘর্ষ হওয়ার পর দেখা গেল যে আচ্ছা, সংঘর্ষ হওয়ার পরে আচ্ছা আমি না ভুলে মিলিত গাড়ি দিছি, মিলিত পার্টটা আমি বুঝাইছি। ঠিক আছে, ভুলে মিলিত পার্টটা বুঝাইছি। আচ্ছা, এই মিলিত পার্ট বুঝানোর আগে আমি একটুখানি এখানে বুঝাই যে দেখো একটুখানি গ্যাপ হয়ে গেছে, মিস গ্যাপ হয়ে গেছে। যে দেখো এখানে তোমার যখন সংঘর্ষ হচ্ছে, তাই না, তোমার যখন এখানে সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ হওয়ার পর দেখো যে এই বান্দারা v1। আচ্ছা আচ্ছা, এটা আমি এইভাবে রাখি, এটা আমি একটা টাইপ আকারে রাখি। এইখানে দেখা গেল যে সংঘর্ষের পরে, এখানে আমার সংঘর্ষের পরে এখন আমার সিনারিওটা কি হচ্ছে, সংঘর্ষের পরে সিনারিও কিন্তু অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সংঘর্ষের পরে সিনারিওর উপর ডিপেন্ড করতেছে আসলে তুমি কোন টাইপে যাচ্ছ। সো এখান থেকে দেখা গেল যে আমার এখানে এইটা আমার m1 বস্তু। ঠিক আছে, এইখানে আছে আমার m2 বস্তু, m1 বস্তু, m2 বস্তু, m1 বস্তু, এখানে আমার m2 বস্তু। ওকে, সো m1 বস্তু ধরো এইখানে v পরিমাণ বেগ নিয়ে যাচ্ছিল, m2 বস্তু আমার সেম ডাইরেকশনে v পরিমাণ বেগ নিয়ে যাচ্ছিল। বুঝো, তারা বিপরীত দিকে ডিফারেন্ট ভ্যালোসিটি নিয়ে আসতেছিল, এই টাইমে দেখা গেল যে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। হ্যাঁ ভাইয়া, সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পর দেখা গেল যে আমার m1 গাড়িটা যে ভ্যালোসিটি নিয়ে যেদিকে যাচ্ছিল, বুঝো, যে ভ্যালোসিটি নিয়ে যেদিকে যাচ্ছিল, m2 গাড়িটাও আমার সেম ভ্যালোসিটি নিয়ে সেম দিকে যাচ্ছে। তাহলে এই কনসেপ্টটাকে বলা হবে মিলিত বস্তু।
এই কনসেপ্টটাকে বলা হচ্ছে আমাদের মিলিত বস্তু। ওকে, সো মিলিত বস্তু যখন আমি বললাম, তাহলে এই কনসেপ্টটা এখন আমি কিভাবে বিল্ড আপ করব? দেখো, এইখানে আমার ইনিশিয়াল মানে সংঘর্ষের আগে এখানে আমার একটা আদি ভরবেগ ছিল, এখানে সংঘর্ষের আগে এখানে আমার একটা আদি ভরবেগ, সংঘর্ষের আগে এখানেও আমার একটা আদি ভরবেগ কাজ করতেছে। সো এখানে আমার দুইটা আদি ভরবেগ, তাহলে আমি এখানে সূত্রটা লিখলাম যে সামেশন অফ পি আই ইকুয়ালস টু সামেশন অফ পি এফ। সামেশন অফ পি আই এর মধ্যে কি এই বস্তুও থাকবে, এই বস্তুও থাকবে। এবার আমি ওই ডিফারেন্ট মুখোমুখি যেহেতু আসতেছে, বিপরীত দিক থেকে আসতেছে, এই পার্টটাকে পজিটিভ ধরলাম, এই পার্টটাকে আমি নেগেটিভ ধরলাম। ওকে, তাহলে দেখো এখানে কি আসবে, দুইটাই যেহেতু ইনিশিয়াল, তাহলে এই বস্তুর জন্য ভরবেগ কি আসতেছে আমাদের m1 u1 প্লাস এই বস্তুর জন্য ভরবেগ কি আসতেছে m2, এবং এই বস্তুর বেগ যেহেতু উল্টা দিকে আসতেছে, বেগের মান আমি মাইনাস u2 বসাইলাম। ওকে, এবার দেখেন এই ফার্স্ট, এটা কি মিলিত বস্তু না? মিলিত বস্তু মানে কি, যে m1 m2 দুইটা বস্তু এখন সেম ভেলোসিটি সেম ডাইরেকশনে চলতেছে। তাহলে এখানে আমি লিখতে পারবো, দেখেন যে m1 প্লাস m2 ইন্টু ভি, m1 প্লাস m2 ইন্টু ভি। আচ্ছা, এটা যদি হয়ে থাকে, এইবার দেখেন তো আপনি পজিটিভ সাইড কোনটা ধরছিলেন? আপনি আপনার এই হাতের ডান দিক পুরোটা পজিটিভ সাইড ধরছেন, আর নেগেটিভ সাইড কোনটা ধরছেন? হাতের বাম দিক পুরোটা নেগেটিভ সাইড ধরছেন। এবার আপনি চিন্তা করেন যে আপনার m1 এবং m2 মিলিত অবস্থায় হাতের ডান দিক বরাবর যাচ্ছে, m1 m2 মিলিত অবস্থায় হাতের ডান দিক বরাবর যাচ্ছে। হাতের ডান দিক বরাবর যেহেতু যাচ্ছে, যেহেতু আমার পজিটিভ সাইড ধরছে হাতের ডান দিকে, তার মানে এইখানে যদি আপনি ভি এর মান বের করতে চান, অবশ্যই ভ্যালোসিটি আমার পজিটিভেই আসবে, ভ্যালোসিটি আমার পজিটিভেই আসবে। যেহেতু পজিটিভে আসতেছে, এখন ধরেন যে এখানে আমার সংঘর্ষ হলো m1 m2, তারা মিলিত অবস্থায় যাচ্ছে, অর্থাৎ তাদের প্রথম গাড়ি বস্তুর যে বেগটা হচ্ছে, দ্বিতীয় গাড়ি বস্তুর বেগও আমার সেম হচ্ছে, কিন্তু তারা ডান দিকে না গিয়ে বাম দিকে যাচ্ছে, ডান দিকে না গিয়ে বাম দিকে যাচ্ছে। তাহলে দেখেন আপনার ক্যালকুলেশন, আপনি বাম দিকের সাইডটাকে ঋণাত্মক ধরছেন, তাহলে আপনার এই ভি এর মানটা অবশ্যই নেগেটিভ আসবে। সো বুঝা গেছে টাইপ টুটা? আশা করি টাইপ টুটা আপনি ধরতে পারছেন। আচ্ছা, টাইপ টুটা যদি ধরতে পারে, তাহলে আসেন আমরা টাইপ থ্রি নিয়ে এখন আলোচনা করব। টাইপ থ্রি এটা কিভাবে কাজ করতেছে? ধরেন এইটা হচ্ছে আমার ভূমি, আমার এবার হচ্ছে বিপরীত দিক থেকে দুইটা বস্তু আসতেছে। ধরেন এইটা একটা গাড়ি, একটু বড় করে দেই, এইটা আমার আরেকটা গাড়ি, এই গাড়িটাকে পিং দিলাম। ওকে, এখানে আমার m1, এখানে আমার m2, ঠিক আছে। এইটা মনে করেন গাড়ির চাকা দিয়ে দিলাম। দেখা গেল এই m1 গাড়ি আমার এই দিকে যাচ্ছে u1 বেগ নিয়ে, m2 গাড়ি আমার এই দিকে যাচ্ছে u2 পরিমাণ বেগ নিয়ে। ওকে, এখন তাদের মধ্যে কি হইলো ভাইয়া? এখন তাদের মধ্যে সংঘর্ষ হইলো। এখন তাদের মধ্যে সুন্দর মতো সংঘর্ষ আমি লক্ষ্য করতে পারলাম, এই এবং এই। ওকে, সো এই ঠিক আছে। আচ্ছা, এই বান্দাকে একটু পিঙ্ক করে দেই, তাহলে এটা আমাদের m1, এটা আমাদের m2, ঠিক আছে। এবার সংঘর্ষের পরে কি হচ্ছে? সংঘর্ষের পরে দেখা গেল আমার m1 গাড়ি এইদিকে আসতেছে। ধরো m1 গাড়ি আমার সংঘর্ষের পরে এই দিকে আসতেছে, আর m2 গাড়ি সংঘর্ষের পরে আমার ওই দিকে যাচ্ছে। এইটাকে পিঙ্ক করে দেই। সো গাড়ির চাকা দেই, এটা হচ্ছে আমাদের m1, এইটা হচ্ছে আমাদের m2। m1 গাড়ি সংঘর্ষের পরে আমার এই দিকে যাচ্ছে v1 বেগ নিয়ে, m2 গাড়ি সংঘর্ষের পরে আমার এই দিকে যাচ্ছে v2 পরিমাণ বেগ নিয়ে। তাহলে এখন আমি সূত্রটা কিভাবে প্লটিং করব? তাহলে সূত্র প্লটিং করার প্রসেসটা হচ্ছে, দেখেন
সামেশন অফ পি আই ইকুয়ালস টু সামেশন অফ পি এফ। এটা তো আমাদের বেসিক ফর্মুলা। সো বেসিক ফর্মুলায় আপনি দেখেন ইনিশিয়াল ভরবেগের যোগফল, যতগুলো ইনিশিয়াল ভরবেগ আছে, এখানে আমার একটা ইনিশিয়াল ভরবেগ আছে, এখানে আমার একটা ইনিশিয়াল ভরবেগ আছে, এখানে দুইটা ইনিশিয়াল ভরবেগ আছে। সো এখন এই দুইটা ইনিশিয়াল ভরবেগ আমি কি করব, জাস্ট সিম্পল যোগ করে দিব। তার মানে m1 u1 m1 u1, ঠিক আছে। এখন দেখেন যেহেতু মুখোমুখি আছে, আপনি এই বান্দাকে পজিটিভ ধরেন, আপনি এই বান্দাকে নেগেটিভ ধরেন, আপনি চাইলে এটাকেও নেগেটিভ এটাকে পজিটিভ ধরতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনার উপর। তার মানে এখান থেকে আসবে আমাদের প্লাস m2 মাইনাস u2, ঠিক আছে। এবার সংঘর্ষের পরে দেখেন এখানে সামেশন অফ পি এফ, অর্থাৎ সংঘর্ষের পরে আপনার যতগুলা বস্তু আছে ফাইনাল, সংঘর্ষের পরে যতগুলা বস্তু আছে এই ততগুলা বস্তুর ফাইনাল ভরবেগ যোগ হবে। তার মানে সংঘর্ষের পরে এইখানে একটা বস্তুর ফাইনাল ভরবেগ পাবো, এইখানে আমার আরেকটা বস্তুর ফাইনাল ভরবেগ খুঁজে পাবো। তার মানে এখান থেকে চলে আসবে দেখেন, এইবার দেখেন m1 v1। তাহলে দেখেন আপনি এই টোটাল হাতের বাম দিকে টোটাল পার্টটাকে আপনি মাইনাস ধরছেন না, তার মানে এই পার্টটাকেও আপনার মাইনাস ধরতে হবে। এবং ডান দিকে টোটাল পার্টটাকে, ডান দিকে যাওয়া প্রত্যেকটা বস্তুর গতিকে আপনি দিক হিসাবে প্লাস ধরছিলেন, তাহলে এই বান্দাকে আমার প্লাস কাউন্ট করতে হবে। তাহলে এখান থেকে আসবে m1 মাইনাস v1 প্লাস m2 v2। বুঝা গেছে তাহলে কনসেপ্টটা, ঠিক আছে। এবার হচ্ছে তাহলে টাইপ 3টা বুঝতে পারেন, তাহলে টাইপ 4 লাস্ট পার্ট। টাইপ 4টা আমি জাস্ট বলি যে এখানে যেমন বিপরীত দিক, প্রথম 3টা যেমন বিপরীত দিকে আসছে, টাইপ 4-এ একই দিকে আসবে, একই দিকে যাচ্ছে, গাড়িটা সামনে যাচ্ছে একটা গাড়ি, পেছন দিকে আরেকটা গাড়ি যাচ্ছে, ঠিক আছে। কখনো যদি এরকম ধাক্কা দেয় তাহলে একই দিকে যেহেতু দুইটা যাচ্ছে, তাহলে সেখানে প্লাস মাইনাসের কোনো হিসাব নেই, দুটোই প্লাস। মুখোমুখি তখনই হবে, তখনই ভাইয়া মুখোমুখি হবে যখন তুমি অ্যাকচুয়ালি বিপরীত দিকে কাউন্ট করবা। বুঝা গেছে? তাহলে ভরবেগের যে ইম্পর্টেন্ট পার্ট, এটা আশা করি আপনি ভালো মতো ধরতে পারছেন। আচ্ছা, আরেকটা পার্ট ভরবেগের, এটা কোশ্চেনের জন্য। সংঘর্ষকে আমরা আসলে দুইটা ভাবে ক্লাসিফাইড করতে পারি, একটা ভরবেগ দিয়ে, একটা গতিশক্তি দিয়ে। সংঘর্ষকে আমরা অ্যাকচুয়ালি দুইভাবে ক্লাসিফাইড করতে পারি, একটা ভরবেগ দিয়ে, আরেকটা আমার গতিশক্তি দিয়ে। এবং এইটার উপর ডিপেন্ড করে আসলে সংঘর্ষ দুইভাবে হয়, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা হচ্ছে, দুইটা স্থিতিস্থাপক দিছে, ঠিক আছে, অপরিবর্তিত, এখানে এটা হবে অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। এখানে হবে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ, এখানে হবে পরিবর্তিত, এখানে হবে পরিবর্তিত, ঠিক আছে। তার মানে ভরবেগ এবং গতিশক্তির উপর ডিপেন্ড করে সংঘর্ষকে আমি দুইটা ক্লাসিফাইড করতে পারি, দুইটা ওয়েতে। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে, অস্থিতিস্থাপক সংঘর্ষ। মাথায় রাখবেন, স্থিতিস্থাপক হোক অস্থিতিস্থাপক হোক, দুইটা সিনারিওতেই আমার ভরবেগ সেম থাকবে, অর্থাৎ ইনিশিয়াল ভরবেগ যা থাকবে ফাইনাল ভরবেগও আমার সেম থাকবে। এইটা সেটা অস্থিতিস্থাপক হোক বা স্থিতিস্থাপক হোক। দেখেন এখানেও পি দেওয়া আছে কি, অপরিবর্তনশীল, তার মানে ইনিশিয়াল ভরবেগ যা থাকবে ফাইনাল ভরবেগও আমার সেম থাকবে। ওকে, স্থিতিস্থাপকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার বস্তুর ইনিশিয়াল গতিশক্তি যত থাকতেছে, বস্তুর ফাইনাল গতিশক্তিও আমার সেম থাকতেছে। এটা আমি অস্থিতিস্থাপক সংঘর্ষে খুঁজে পাবো, যে ইনিশিয়াল গতিশক্তি যতটুকু থাকতেছে ফাইনাল গতিশক্তি আমার সেম থাকতেছে স্থিতিস্থাপক সংঘর্ষে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষে দেখা যাবে যে সিস্টেমের ইনিশিয়াল ভরবেগ যা থাকতেছে ফাইনাল ভরবেগ আমার সেম থাকতেছে না, ফাইনাল ভরবেগ সেম থাকতেছে না। তাহলে এখানে কোশ্চেনটা কিভাবে হইতে পারে, আপনাদের ঘতে বলা হয় যে সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক যাচাই করো। তখন আপনাকে কি করতে হবে, এই টোটাল কনসেপ্টটাকে, আপনি তো ভরবেগ আকার সাজাইছেন, এই টোটাল কনসেপ্টটাকে সেম পরিমাণে গতিশক্তি দিয়ে আপনাকে প্রুফ করতে হবে যে ইনিশিয়াল ভরবেগ আর আমার ওই মোট সিস্টেমের ফাইনাল ভরবেগ সেম আছে নাকি। যদি সেম থাকে স্থিতিস্থাপক, না সেম থাকলে অস্থিতিস্থাপক। ওকে, ঠিক আছে।
তাহলে এই পার্টটা সংঘর্ষে ধরতে পারছেন। এইবার আমি চলে যাচ্ছি সংরক্ষণীয় স্থিতিশীলতার নীতি পড়াইছি, আর নিউটনের দ্বিতীয় সূত্র দেখাইছি। এটা আমার ডান হয়ে গেছে অলরেডি, এটা আমার ডান হয়ে গেছে, আমি নিজেই এটা দেখাই দিছি। ওকে, সূত্রের সাপেক্ষে দেখাই দিছি। এইবার হচ্ছে আমাদের আপনার নিউটনের থার্ড লটাকে পড়াই, তারপরে বাকি পার্টগুলো দেখাবো। আচ্ছা, বেশি পার্টটুকু নাই, অলমোস্ট অনেক কিছু দেখা হয়ে গেছে। এখানে থার্ড লতে কি বলা হচ্ছে, যখন একটি বস্তু দ্বিতীয় বস্তুর ওপর বল প্রয়োগ করে, একটা বস্তু আমার আরেকটা দ্বিতীয় কোনো বস্তুর উপর কি করতেছে ভাইয়া, বল প্রয়োগ করতেছে, তখন দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। আচ্ছা, এটা আমি একটা ওয়াল দিয়ে বুঝাবো, ঠিক আছে? মনে করো এখানে আমার একটা ওয়াল আছে, এটা হচ্ছে আমার ওয়াল, এখানে আমার একটা ওয়াল আছে। আচ্ছা, ওয়াল, এখানে আমি একটা ভূমি কল্পনা করতেই পারি আমি চাইলে। ওকে, এবার আমি কি করলাম, আমি এই ওয়ালের উপর ধাক্কা দিলাম, বুঝো আমি কি করছি। আচ্ছা, গলাটা বেশি বড় হয়ে গেছে মনে হয়, বক মনে হচ্ছে। ওকে, এই বলের উপর আমি কি, আচ্ছা ওয়ালের উপর কি কি দিছি, এই ওয়ালের উপর অ্যাকচুয়ালি আমি বল প্রয়োগ করছি, এফ পরিমাণ বল, ধাক্কা দিছি মানে বল প্রয়োগ করছি। এই ওয়ালের উপর আমি কি করছি, এরকম বল প্রয়োগ করছি। আমি যদি একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এখান থেকে হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামে আমি ওয়ালের কি এই পার্টে, দেখো তো ওয়ালের কি আমি এই পার্ট অ্যাকচুয়ালি ফোর্স দিছি না, ওয়ালের একদম এই পার্টে ফোর্স দিছি, তাহলে এই পার্টটা এখানে আঁকি, এইটা আমার ওয়াল, ঠিক আছে? তাহলে এইটা যদি আমার ওয়াল হয়, তাহলে ওয়ালের উপর কি করা হয়েছিল, ওয়ালের উপর আমার লেজিট এই দিক বরাবর ফোর্স দেওয়া হয়েছিল, আমি ওয়ালের উপর এই দিক বরাবর ফোর্স দিছিলাম। এই যে আমি ওয়ালের উপর ফোর্স দিচ্ছি, এইভাবে ধাক্কা দিচ্ছি, পুশ করতেছি, এই ফোর্সটাকে বলা হয় আমাদের ক্রিয়া বল, এই ফোর্সটাকে বলা হয় অ্যাকচুয়ালি ক্রিয়া বল। ওকে, এখন দেখা গেল নিউটনের থার্ড ল বলে, তুমি যখন ওয়ালের উপর এভাবে ধাক্কা, পুশ বা ক্রিয়া বল দিচ্ছ, ওয়ালও তোমাকে সেম অ্যামাউন্টের বল ব্যাক করবে। ওয়ালও তোমাকে কি করতেছে ভাইয়া, সেম অ্যামাউন্টের বল তোমাকে ব্যাক করতেছে, সেম অ্যামাউন্টের বল ওয়াল তোমাকে ব্যাক করবে, ধরলাম এফ প্রাইম পরিমাণ। বুঝা গেছে? ওয়ালও কি করতেছে, আমি যখন ধাক্কা দিচ্ছি আমি ফিল পাচ্ছি না যে কিছু তো মনে একটা হচ্ছে, আমি যখন ধাক্কা দিচ্ছি মানে একটা ফিল পাচ্ছি না, একটা বাধা বাধা ফিল পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের, আমি যতটুকু ধাক্কা দিচ্ছিলাম সেম অ্যামাউন্টের ধাক্কা ওয়ালও কি করতেছে, আমার হাতে জেনারেট করতেছে। তাহলে এই এফ প্রাইম বলটাকে বলা হয় অ্যাকচুয়ালি প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল। এবং মাথায় রাখবেন, ক্রিয়া বল প্রতিক্রিয়া বল কখনোই একটা বস্তুর উপর কাজ করে না। কিভাবে কাজ করে না বলতে পারেন, ভাই এখানে তো বস্তুর একটাই ওয়াল। তুমি চিন্তা করো, তুমি ওয়ালে পুশ দিছিলা এফ বল, ক্রিয়া বল, ওয়াল তোমার হাতে এবার উল্টা দিকে সেম অ্যামাউন্টের বল দিছে, ওয়াল কি করছে, সেম অ্যামাউন্টের বল তোমার হাতে জেনারেট করছে, এফ প্রাইম বল। বস্তু কিন্তু একটা না, বস্তু আমার দুইটা। বুঝা গেছে? এবং মাথায় রাখবা, এই এফ বল আর এফ প্রাইম বল পরস্পর সমান, কিন্তু তাদের দিকটা কি হচ্ছে, তাদের দিক হয়ে যাচ্ছে আমাদের বিপরীত দিক, তাদের দিক হয়ে যাচ্ছে আমাদের বিপরীত দিক। বুঝা গেছে? তাহলে নিউটনের থার্ড লটা আশা করি বুঝতে পারছো। নিউটনের থার্ড ল যদি বুঝে থাকো, তার মানে এখন তোমাকে আমি আলোচনা করব একটা নতুন সিস্টেম, পুলি সিস্টেম। আচ্ছা, দাড়িপাল্লা তো দেখছো, দাড়িপাল্লা দেখছো না? দাড়িপাল্লা অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয়, আমি যদি একটু খালি হাতে আঁকি, ধরো এটা হচ্ছে আমার দাড়িপাল্লা স্ট্যান্ড, এটা হচ্ছে আমার দাড়িপাল্লা স্ট্যান্ড। দাড়িপাল্লা স্ট্যান্ডে এইখানে এই
এরকম একটা পার্ট থাকে, এখানে এরকম একটা অংশ থাকে দাঁড়িপাল্লা, এবং এখানে হচ্ছে আরেকটা থাকে যেটাকে ধরে আসলে সবকিছু ঠিক করা হয় ঠিক আছে নাকি, এটা তো দাঁড়িপাল্লা। এখানে মনে করো তুমি যদি কোনো কিছু মানে মাপতে চাও, এখানে সেম অ্যামাউন্টের ভর দিবা, এখানে বস্তুটা রাখবা, তারপরে মাপবা, সেটাই তো মেজারমেন্ট, এভাবে দাঁড়িপাল্লা করি। সো এখন কি করলাম, এখানে আমি একটা বেশি ভর দিলাম, ধরো এই পয়েন্টে আমি একটু বেশি ভর দিলাম, ধরো আমি এখানে M1 বস্তুর ভর চাপাইলাম, আর এখানে আমি একটা M2 বস্তুর ভর চাপাইলাম, এবং আমি বলে দিলাম M1 বস্তুর ভর বেশি, M2 বস্তুর ভর আমার কম। M1 বস্তুর ভর বেশি, M2 বস্তুর ভর আমার কম। যদি এরকম হয় তাহলে দাঁড়িপাল্লাটা দেখতে কিরকম হবে? দেখো দাঁড়িপাল্লাটা দেখতে অনেকটা এরকম হবে না? এইখানে আমার এখানে ছিল আমাদের M2 বস্তু, এখানে ছিল আমাদের M2 বস্তু, সরি M1 বস্তু, আর এইখানে ছিল আমাদের অ্যাকচুয়ালি M2 বস্তু। এখানে ধরো আমাদের ছিল আমাদের M2 বস্তু, ঠিক আছে? তার মানে দেখো তো দাঁড়িপাল্লাতে নর্মাল অবস্থায় কিন্তু এরকম সেম আছে, সেম অ্যালাইনমেন্টে আছে। তুমি এক পাশে ভারী বস্তু দিছো, আরেক পাশে হালকা বস্তু দিছো, তার মানে ভারী বস্তুটা কি হচ্ছে, আস্তে আস্তে নিচে যাচ্ছে। ভারী বস্তুটা কি হচ্ছে ভাইয়া, আস্তে আস্তে নিচে যাচ্ছে। আর হালকা বস্তু কি হচ্ছে, আস্তে আস্তে উপরে যাচ্ছে। এখন মজার ব্যাপার হচ্ছে, ভারী বস্তু ভাইয়া যত নিচে যাবে, হালকা বস্তু আমার তত উপরে উঠবে। এটাই হচ্ছে মজা, যে ভারী বস্তু আমার যত নিচে যাবে তত বেশি হালকা বস্তু আমার উপরের দিকে উঠবে। ঠিক সেম কাজটাই করে আসলে পুলি সিস্টেমে। পুলি সিস্টেমে সেম কাজটাই দেখা যায়। কিরকম, আমি যদি তোমাকে একটা পুলি সিস্টেম এঁকে দেখাই, মনে করো এই একটা পুলি সিস্টেম, এটা একটা চাকা, ঠিক আছে? এই চাকার এক প্রান্তে, ঠিক আছে, এখানে একটা রশি আছে এবং এখানে আমার একটা রশি আছে। এক পাশে আমি একটা ভারী বস্তু স্থাপন করছি, এই পাশে আমি একটা ভারী বস্তু স্থাপন করছি, আর এই পাশে আমি একটা হালকা বস্তু স্থাপন করছি। এই পাশে আমি একটা আমার হালকা বস্তু স্থাপন করছি। ভারী বস্তুটাকে আমি M1 বললাম, হালকা বস্তুকে আমি M2 বললাম। এখানে আমি শর্ত দিয়ে দিলাম কি, যে আমার M1 বস্তুর ভর বেশি, M2 বস্তুর ভর কম। তাহলে দাঁড়িপাল্লার মতো সেম হবে, যে M2 বস্তু যেহেতু ভর বেশি, এ বান্দা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, এ বান্দা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, আর এই বান্দা আস্তে আস্তে ভাইয়া উপরের দিকে উঠতে থাকবে। এই বান্দা আস্তে আস্তে ভাইয়া উপরের দিকে উঠতেছে, এবং এই বান্দা যত নিচে নামবে, এই বান্দা তত উপরে উঠবে। ঠিক আছে? সিস্টেমটা ধরতে পারছো দাঁড়িপাল্লার মতো। দাঁড়িপাল্লাটা মাথায় রাখবা। পুলিশ সিস্টেমে M1 বস্তুর ভর বেশি, মানে যে বস্তুটার ভর বেশি সেই বস্তুটা যত নিচে নামবে, যে বস্তুটা হালকা সে বস্তুটা তত বেশি উপরের দিকে উঠবে। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, এরপর কি, এটা আসলে M1 M2 এই দুইটা বস্তুকে আমি রশির সাথে পেঁচাইছি না? এটা কিন্তু আমার রশি, এগুলা কিন্তু আমার রশি, বুঝছো? এগুলা কিন্তু আমার রশি। এখন আমি বলে দিলাম এই দড়িটি বা রশিটি, দড়িটি আমার অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক, এটা তোমাকে প্রশ্নতে বলে দিবে না, এটা তোমাকে ধরে কাজ করতে হবে। দড়িটি আমার অস্থিতিস্থাপক, এবং এই সেম দড়িটাই কিন্তু টোটাল চাকাটা ঘুরে আসছে। এই সেম দড়িটাই কিন্তু আমার এই টোটাল চাকাটা ঘুরে আসছে, ঠিক আছে? সেম দড়িটাই কিন্তু আমার এই যে টোটাল চাকাটা ঘুরে আসছে। তো টোটাল চাকাটা এরকম ঘুরে আসছে। যেহেতু টোটাল চাকাটার এরকম ঘুরে আসছে, তার মানে এখানে বলতেই পারো যে ভাইয়া, তাহলে এই দড়ি আর চাকার মধ্যে তো ফ্রিকশন হওয়ার কথা। ইয়েস, প্র্যাকটিক্যাল লাইফে ফ্রিকশন হয়, ঘর্ষণ হয়। কিন্তু এখানে তোমাকে ধরতে হবে যে এখানে দড়ি এবং এই চাকার মধ্যে কোনো ঘর্ষণ নেই, কোনো ঘর্ষণ নেই। ওকে,
এই পার্টগুলা তোমাকে কনসিডার করতে হবে। কনসিডার করে এখন তোমাকে কি বের করতে হবে জানো? এখন তোমাকে লেজিট বলে দিবে যে আমার এই সিস্টেমের ত্বরণ এবং রশির টান কত হবে নির্ণয় করো। ঠিক আছে, ত্বরণ এবং রশির টান কত হবে সেটা নির্ণয় করো। এখন তুমি ঠান্ডা মাথায় দেখো আমি কি বলছিলাম, যে বস্তুটা ভারী ওই বস্তুটা যত নিচে নামবে, যে বস্তুটা হালকা ওই বস্তু তত আমার উপরে উঠবে। তার মানে এই ভারী বস্তুটা ধরলাম আমার এ ত্বরণে নিচে নামতেছে, এই ভারী বস্তুটা ধরলাম আমার এ ত্বরণে নিচে নামতেছে, আর এই হালকা বস্তু ধরিলাম আমি এ ত্বরণে উপরে উঠতেছে। এই ত্বরণে আমার হালকা বস্তুটা উপরে উঠতেছে। আচ্ছা, এবার হচ্ছে আমি প্রথম বস্তুর জন্য আলোচনা করি কি কি বল কাজ করতেছে। এখন আমার প্রথম বস্তুর জন্য, প্রথম বস্তুর জন্য তুমি দেখো যে এই বস্তু যেহেতু আমার একটা m1 পরিমাণ ভর আছে, তার মানে অবশ্যই এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে, এই বস্তুকে অবশ্যই পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে। এবং এই যে টান, এই টানটাকে বলা কি হয় ওজন। এই টানটাকে বলা হয় কি ভাইয়া ওজন। এইবার দেখো m1 বস্তুটা কি ঠাস করে নিচে নামছে, ওকে আস্তে আস্তে নিচে নামছে না, হিসাবটা বুঝো কিন্তু। m1 বস্তু কি ঠাস করে নিচে নামছে, মানে এইটা যেমন এই কলমটা যেমন আমি যদি এখানে ধরলাম m1 বস্তু, কলমটাকে যদি ছেড়ে দেই ও ঠাস করে নিচে পড়ছে, কিন্তু আমার m1 বস্তু কি ঠাস করে ওজনের কারণে ঠাস করে নিচে পড়ছে না। কেন পড়ে নাই? এই m1 বস্তুর সাথে এই দড়িটা অ্যাটাচ, m1 বস্তুর সাথে দড়িটা অ্যাটাচ। এখানে দেখা যায় যে m1 বস্তু আমার নিচে নামতেছে, m1 বস্তু নিচে নামতেছে কিন্তু দড়িটা তাকে উপরের দিকে টেনে ধরে রাখার ট্রাই করছে। m1 বস্তু নিচে নামতেছে কিন্তু উপরের দিকে এই বস্তুকে দড়িটা টেনে ধরে রাখার ট্রাই করতেছে। তার মানে উপরের দিকে এখানে একটা টান বল কাজ করতেছে। উপরের দিকে এই যে চাকা, উপরের দিকে এই যে চাকা, এই চাকার দিকে বা উপরের দিকে এই রশির একটা টান বল কাজ করতেছে। ঠিক আছে, তাহলে দেখো তো প্রথম বস্তুর জন্য এখানে প্রথম বস্তুর জন্য দুইটা বল আছে না, একটা হচ্ছে ওজন বল, একটা হচ্ছে টান বল। তাহলে দুইটা বস্তু যখন আমি একটা বস্তুর উপর যখন দুইটা বল আমি ফাইন্ড আউট করি, তাহলে কি এফ ইকুয়ালস টু এম এতে যাব নাকি সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এতে যাব? অবশ্যই সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এতে যাব। তাহলে তুমি দেখো সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, তাহলে আমি এখন কোন পার্টটাকে পজিটিভ ধরবো আর কোন পার্টটাকে নেগেটিভ ধরবো? কেন পজিটিভ নেগেটিভ ভাইয়া বললেন? ওজন কাজ করতেছে নিচে, তার ঠিক বিপরীত কাজ করতেছে আমার টান, রশির টান। বুঝা গেছে? ওজন কাজ করতেছে নিচে, তাহলে বিপরীত দিকে কাজ করতেছে আমার রশির টান। সহজ বাংলা ভাষায় বস্তুটা যেদিকে মুভ করতেছে ওই দিকের বলটাকে পজিটিভ ধরো। বস্তুটা আমার নিচের দিকে মুভ করতেছে, তাহলে নিচে থাকা ওজন বলকে আমি পজিটিভ ধরবো, আর উপরে থাকা টান বলকে তাহলে আমি নেগেটিভ ধরবো। তাহলে এখান থেকে আমি বসাইতে পারি না ডাব্লিউ প্লাস মাইনাস টি ইকুয়ালস টু m1 a। এবার ডাব্লিউ মানে কি ওজন, তার মানে m1 g মাইনাস টি ইকুয়ালস টু m1 a। এটা আমার 1 নাম্বার সমীকরণ, এটা আমার 1 নাম্বার সমীকরণ। এবার দ্বিতীয় বস্তুর জন্য আসি। দ্বিতীয় বস্তুর জন্য দেখো তাহলে কি কি বল কাজ করতেছে। যেহেতু m2 একটা ভর আছে, তার মানে অবশ্যই নিচের দিকে এই বান্দার একটা ওজন বল কাজ করাবে, অবশ্যই নিচের দিকে। আচ্ছা আমি এটা এই কালি দিই, নিচের দিকে একটা ওজন বল কাজ করাবে, অবশ্যই ওজন বল। এবং দেখো তো বস্তুটা যে উপরে উঠতেছে, রশিটা কি ওরে টেনে টেনে উপরে তুলতেছে না আস্তে আস্তে? রশিটা কি উপরের দিকে আস্তে আস্তে টেনে টেনে উপরে নিচ্ছে না? তার মানে উপরে এই চাকার দিকেও কি একটা টান বল কাজ করতেছে, মাস্ট বি একটা এখানে আমি টান বলকে খুঁজে পাবো। এখানে আমার একটা টান বল কাজ করতেছে। টান বল যেহেতু কাজ করতেছে, তাহলে এখানে কি একটা বস্তুর উপর দুইটা বল খুঁজে পাচ্ছি। ওকে, একটা বস্তুর উপর দুইটা বল খুঁজে পাচ্ছি। তাহলে এখন আমি কাকে পজিটিভ কাকে নেগেটিভ ধরবো? কারণ কি দুইটা একটার একটার বিপরীত। তুমি সিম্পল দেখো যেটা আমি বলছিলাম যে যেদিকে বস্তু মুভ করতেছে ওই দিকের বলটাকে তুমি পজিটিভ ধরো। বস্তু আমার টান, রশির টানের দিকে মুভ করতেছে,
তাহলে এই বান্দাকে পজিটিভ ধরবো আর এই বান্দাকে আমি নেগেটিভ ধরবো। তার মানে দ্বিতীয় বস্তুর জন্য আমার আসতেছে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ সূত্র। তাহলে পজিটিভ টান মাইনাস নেগেটিভ ওজন, বস্তু হচ্ছে আমার M2, ত্বরণ আমার সেম এ। তার মানে টান মাইনাস M2G ইকুয়ালস টু M2A। ওকে, এবার দেখেন ওজনটা এখানে আগে ছিল, ওজনটা এখানে সেকেন্ডে ছিল। আমি দুইটাকে মিলানোর জন্য ওজনটাকে আগে নিয়ে আসি, মাইনাস M2G প্লাস টি ইকুয়ালস টু M2A। গেল বুঝা? ওকে, বুঝা গেল। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন আমি 1 আর 2 যোগ করব। এখন আমি 1 যোগ 2, এখান থেকে কি পাবো দেখেন, M1G মাইনাস টি ইকুয়ালস টু M1A মাইনাস M2G প্লাস টি ইকুয়ালস টু M2A। যোগ যেহেতু করতেছি দেখেন এটা প্লাস আর এখানে মাইনাস দেওয়াই আছে, তাহলে M1G মাইনাস M2G, এখানে প্লাস আছে নিচে মাইনাস আছে, তার মানে প্লাস মাইনাসে কাটাকাটি, এখান থেকে থাকবে আমাদের M1A প্লাস M2A। ওকে, তাহলে এখানে দেখেন এখানে G কমন নিলাম, এখানে আসলো আমাদের M1 মাইনাস M2, এখানে আমি A কমন নিলাম M1 প্লাস M2, তাহলে আমাকে ত্বরণ নির্ণয় করতে বলা হয়েছে A, তাহলে এই M1 প্লাস M2 এটা নিচে চলে আসবে, G M1 মাইনাস M2 M1 প্লাস M2। দেখেন ত্বরণের মান ইজিলি বের হয়ে গেছে। এখন এই ত্বরণের মানটা সমীকরণ 1 অথবা সমীকরণ 2 যে কোনো একটাতে বসায় দেন, আপনার টানের মানও বের হয়ে যাবে। শেষ। পুলি সিস্টেম, আপনি সুন্দর মতো দাঁড়িপাল্লা থেকে পুলি সিস্টেমের কনসেপ্টটা মানে ওটাকে ইমাজিন করে আপনি এটাকে সুন্দর মতো বুঝতে পারলেন। কারণ আমাদের মধ্যে অনেকেই, যেমন আমিও দেখি নাই ব্যক্তিগতভাবে, এই পুলি দিয়ে অ্যাকচুয়ালি কি হয় জানো, ওই যে কুয়া থেকে পানি তোলে না, এই কুয়া থেকে অ্যাকচুয়ালি পুলি সিস্টেম দিয়ে পানি তুলতো দেশীয় পদ্ধতিতে। এটা আমিও জীবনে দেখি নাই। সো আমি যেহেতু দেখিনি, তোমরাও অনেকে জানবানের জিনিসটা। সো যারা জানো না তাদেরকে দাঁড়িপাল্লার সাথে কনসেপ্টটাকে মাথায় নিয়ে, অনেকটা সেম ক্যাটাগরি কনসেপ্ট, সো ওই কনসেপ্টের সাথে অ্যালাইন করে এই কারণে তোমার এটা বুঝাই দিলাম। বুঝতে পারছো? ওকে, এটা যদি বুঝতে পারো তাহলে এইবার চলে আসবে আরেকটা স্পেশাল কাইন্ড অফ বল, সেটা হচ্ছে ঘাত বল। ঘাত বলের ব্যাপারটা কিরকম দেখেন, ঘাত বল হওয়ার জন্য আমি শর্তটা বলি, উপরে লেখাটা পড়ার দরকার নেই, আগে আমার শর্তটা দেখেন। ঘাত বল হওয়ার জন্য আপনার খুব বড় অ্যামাউন্টের বল এখানে কাজ করে, অর্থাৎ বড় অ্যামাউন্ট এর বল এখানে কাজ করে, এবং 2 নাম্বার হচ্ছে এই যে কাজটা করতেছে বড় অ্যামাউন্টের বল খুব অল্প সময়ের জন্য কাজ করে। বল আচ্ছা, এখান থেকে এই বড় অ্যামাউন্টের বল কাজ করতেছে খুব অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য। একটু ভেবে দেখো, তুমি যখন ফুটবলে কিক দাও খুব জোরে, তুমি ইন্টেনশন কি থাকে, একদম জাল টাল ভেঙে ছিঁড়ে ফেলে আমি গোল করব। তার মানে কি তোমার শরীরে সব শক্তি বলের উপর দিয়ে দাও না, বলের উপর তো তুমি তোমার সব শরীর থেকে সব শক্তি জেনারেট করতেছো, তার মানে তুমি খুব বড় অ্যামাউন্টের বল জেনারেট করতেছো। এবং বল তোমার পা যে তোমার বলে কিক করতেছে, এই যে টাচ করতেছে বল, এটা কি খুব বড় সময়ের জন্য টাচ করতেছে না, খুব খুবই মিলি সেকেন্ডের জন্য টাচ করে থাকতেছে। তার মানে বল এবং পা এই দুটার টাচিং টাইম, অর্থাৎ তুমি যে বলে কিক করতেছো, এই বলের উপর যে বল প্রয়োগ করতেছো, এই প্রয়োগ করার টাইম থাকে খুবই ছোট। যখন বড় অ্যামাউন্টের বল এরকম খুব ছোট টাইমের মধ্যে তুমি প্রদান করতেছো, ওটা অ্যাকচুয়ালি ঘাত বল হয়ে যায়। সেটা অ্যাকচুয়ালি কি হয়ে যায় ভাইয়া? ঘাত বল হয়ে যায়। ধরতে পারছো তাহলে ঘাত বলের কনসেপ্টটা? এইবার তুমি দেখো তো, এখানে ঘাত বলও কিন্তু এক প্রকার বল, ঠিক আছে? ঘাত বলও কিন্তু এক প্রকার বল। এটি এমন একটি বল যার মান অনেক বেশি কিন্তু ক্রিয়াকাল অনেক
কম। যেমন তুমি ক্যাচ ধরতেছো, আচ্ছা ক্যাচ না, তুমি বল, ক্রিকেট বলকে তুমি হিট করে 6 করতেছো, তার মানে তুমি যখন 6 মারার ইন্টেনশন, তুমি কি তোমার শরীরের সব শক্তি তুমি ব্যাটের উপর ফেলবা না? তার মানে ব্যাটের মধ্যে কিন্তু তোমার শরীরে সব শক্তি আছে, খুব জোরে একটা ফোর্স দেওয়ার তুমি ওয়েট করতেছো, বল আসলো ঠাস করে মেরে দিলা। তার মানে বলের উপর তুমি তোমার শরীরে যত শক্তি আছে অনেক ফোর্স নিয়ে তুমি মারছো বলটাকে। এবং ব্যাট আর বল যে টাচিং টাইম, অর্থাৎ ব্যাট দিয়ে তুমি বলকে আঘাত করতেছো, ব্যাট দিয়ে বলের উপর তুমি ফোর্স দিচ্ছ, এটা টাচিং টাইম কি খুবই কম না ভাইয়া? অনেক কম। তার মানে এটাও কিন্তু আমার এক প্রকার বল ঘাত বা ঘাত বল। বুঝা গেছে? তাহলে বলের ঘাত মানে ঘাত বল কাকে বলে এটা একটুখানি আপনারা মাথায় রাখবেন, কাকে বলে এটা একটুখানি মাথায় রাখবেন, এটা সংজ্ঞা কাকে বলে এটা আসার চান্স আছে। ওকে, সো এইটা যদি মাথায় রাখেন, এবার লাস্ট পার্ট, ঠিক আছে, লাস্ট পার্টটা হচ্ছে আমাদের সংঘর্ষ। আচ্ছা, সংঘর্ষের বেসিক কনসেপ্টটা আমি আগে একটু বুঝাই আপনাদের। সংঘর্ষের বেসিক কনসেপ্টটা কি ভাইয়া? মনে করেন এইটা একটা সারফেস আছে, ঠিক আছে, এটা একটা সারফেস আছে, এই সারফেসের উপর আপনি একটা বস্তু স্থাপন করছেন, এম ভরের বস্তু। এই সারফেসের উপর আপনি একটা এম ভরের বস্তু স্থাপন করছেন। এবার এই এম ভরের বস্তুর উপর আপনি এই দিক বরাবর ফোর্স দিচ্ছেন, এম ভরের বস্তুর উপর আপনি এই দিক বরাবর ফোর্স জেনারেট করতেছেন, এই দিক বরাবর আপনি ফোর্স জেনারেট করতেছেন। আপনি এম ভরের বস্তুর উপর যখন এই দিক বরাবর ফোর্স জেনারেট করতেছেন, এই যে দেখেন তো আপনার এই এম বস্তুর এই যে ডাউন পার্ট, এই যে ডাউন পার্ট সারফেসের এই ডাউন সারফেসের সাথে এইভাবে কানেক্টেড হচ্ছে না? বুঝেন, এম বস্তুটার ডাউন পার্টটা, নিচের পার্ট মেঝের সাথে কানেক্টেড হয়ে রয়েছে না? যখন এখানে দেখা যায় যে মেঝের সাথে কানেক্টেড হয়ে থাকে, তখন মেঝেটা আপনার মতে খুবই পলিশড সারফেস হইলেও অ্যাকচুয়ালি এটা পলিশ সারফেস না। এখানে আপনার মাইক্রোস্কোপিক ওয়েতে আপনি যদি যান তো দেখবেন অনেক খাঁচকাটা আছে। এইখানে দেখা যায় এই যে খাঁচকাটা থাকার কারণে আপনি এফ বল দেওয়ার কারণে টোটাল এফ বল আমার এম বস্তুর উপর কাজ করার কথা ছিল। বুঝছেন, আপনি এফ বল দেওয়ার কারণে টোটাল এফ বল নিয়ে এম ভরের বস্তুটা কাজ করার কথা ছিল, তার ভেলোসিটি চেঞ্জ হোক, তার ত্বরণ চেঞ্জ হোক, কাজ করার কথা ছিল, কিন্তু সে কাজ করে না, কিছুটা লস হয়, এখানে কিছুটা লস হয়। এবং এই লস হওয়ার দায়ী হচ্ছে আমাদের ঘর্ষণ বল, লস হওয়ার দায়ী হচ্ছে ঘর্ষণ বল। এবং ঘর্ষণ বল কোথায় কাজ করে? আপনি যেদিকে বল দিচ্ছেন তার ঠিক বিপরীত দিকে আমার ঘর্ষণ বলটা কাজ করে, আপনি যেদিকে বল দিচ্ছেন তার ঠিক বিপরীত দিকে আমার এই ঘর্ষণ বলটা কাজ করবে। এবং এই ঘর্ষণ বলের জন্য, ঘর্ষণ বলটা কিন্তু আপনার লস, এই বলটা অ্যাকচুয়ালি লস, বস্তুর উপর যতটুকু আপনি ফোর্স দিছিলেন, এই ফোর্স দেওয়ার কারণে তার যতটুকু ভেলোসিটি চেঞ্জ হওয়ার কথা ছিল, যতটুকু ত্বরণ তৈরি হওয়ার কথা ছিল, এই ঘর্ষণ বলের কারণে ততটুকু হচ্ছে না, কিছুটা লস যাচ্ছে। তাহলে এই সিস্টেমের জন্য তাহলে আপনি সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ কিভাবে প্লটিং করবেন? দেখেন, আপনার দেওয়া বল কাজ করতেছে ডান দিকে, ফ্রিকশন কাজ করতেছে বাম দিকে, এবং সামগ্রিক উপায় আপনি লক্ষ্য করলেন আপনার বস্তুটা এই দিক বরাবরই যাচ্ছে, অর্থাৎ যেই দিকে ফোর্স দিছেন ওই দিকে যাচ্ছে, কিন্তু এখানে হালকা একটু লস হচ্ছে। তার মানে আপনার দেওয়া ফোর্সটাকে আপনি পজিটিভ ধরেন, ফ্রিকশনটা যেহেতু বিপরীত দিকে সেটা নেগেটিভ ধরেন, তাহলে এখান থেকে চলে আসলো আমার এফ প্লাস মাইনাস এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এফ মাইনাস এফ ইকুয়ালস টু এম এ। এবং অ্যাকচুয়ালি পরীক্ষাতে যদি কোশ্চেন আসে তাহলে এই ফরম্যাটটার উপর ডিপেন্ড করি আসলে কোশ্চেনটা হয়, বুঝা গেছে? এই ফরম্যাটের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কোশ্চেনটা আমার হয়, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন এই ঘর্ষণ বল বের করার আরেকটা ওয়ে আছে, বুঝেন, ঘর্ষণ বল বের করার আরেকটা ওয়ে আছে, ওয়েটা এখন আপনাদেরকে একটু বলে দিই, ওয়েটাকে একটুখানি বলে দিই আপনাদের। ঘর্ষণ বল বের করার, মনে করেন আমার এখানে একটা সারফেস ছিল যেটা অবশ্যই ফ্রিকশন আছে, খাঁচকাটা,
সো এই সারফেসের উপর এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটাই এম ভরের বস্তু। হ্যাঁ, এখানে আমার এম ভরের একটা বস্তু ছিল। এই এম ভরের বস্তু যাচ্ছিল কোন দিকে? ফোর্স দিতে পারেন, এই দিকে ফোর্স দিচ্ছিল, এই দিকে আমার ফ্রিকশন কাজ করতেছিল। ফেয়ার এনাফ। কিন্তু এম ভরের বস্তুটাকে, এই এম ভরের বস্তুটাকে যেহেতু ভর আছে, তাহলে কি করবে? পৃথিবী তার নিচের দিকে টানবে না, বুঝছেন? পৃথিবী কি তার নিচের দিকে টানবে না? হ্যাঁ, যেহেতু বস্তুর ভর আছে, পৃথিবী সবসময় এই এম ভরের বস্তুটাকে আমার নিচের দিকে টানবে, নিচের দিকে টানবে। অর্থাৎ এম ভরের বস্তু এই ফ্লোরটার উপর ফোর্স দিচ্ছে, এম ভরের বস্তু এই ফ্লোরটার উপর নিচের দিকে ফোর্স দিচ্ছে ওজনের সমপরিমাণ। তাহলে নিউটনের তৃতীয় সূত্র ওয়াইজ ফোর্স এই ওজনের সমপরিমাণ বল নিয়ে বস্তুর উপর ফোর্স দিবে, ফ্লোর এই ওজনের সমপরিমাণ বল নিয়ে বস্তুর উপরে কি একটা বল প্রয়োগ করবে, এবং সেটাই কি? প্রতিক্রিয়া বল, রিঅ্যাক্টেন্ট ফোর্স আর। প্রতিক্রিয়া বল, রিঅ্যাক্টেন্ট ফোর্স আর। এবং বস্তু যেহেতু আপনার ডান বামে সুইচ করতেছে, অর্থাৎ ডানের দিকে ফোর্স, বামের দিকে ফ্রিকশন কাজ করতেছে, অথবা বামের দিকে ফোর্স, তাহলে উল্টা দিক ডানের দিকে ফ্রিকশন কাজ করতেছে, এরকম সিনারিও ক্রিয়েট হয়। তাহলে এখানে শর্ত মোতাবেক বলা যায় আমার প্রতিক্রিয়া বল হচ্ছে ওজনের সমান। প্রতিক্রিয়া বল হচ্ছে ওজনের সমান, যেহেতু এই বস্তু ডান বামে আপনি মুভ করাইতে পারবেন, উপর নিচ কিন্তু আপনি মুভ করাইতে পারতেছেন না, বুঝছেন? তাহলে এখানে প্রতিক্রিয়া বল আর এর মান তাহলে কি আসবে? ওজন বল এম জি। প্রতিক্রিয়া বল আর এর মান আসতেছে ওজন বল এম জি এর সমপরিমাণ। অনেকে বলে যে ফ্রিকশনটা নিউ, এখানে একটা ঘর্ষণ গুণাঙ্ক কাজ করে। অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক কিভাবে কাজ করে দেখেন, আপনার এই সারফেসে ফ্রিকশনের মান আপনার এই যে প্রতিক্রিয়া বল পাইছেন না, এই প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। আপনার এই সারফেসের ফ্রিকশনের মান টোটালটা ডিপেন্ড করতেছে এই প্রতিক্রিয়া বলের উপর। এবং এখান থেকে দেখা যায় ফ্রিকশনটাকে যদি আপনি সমানুপাতিক সাইনটাকে যদি তুলেন, একটা ইকুয়াল সাইন আসবে, একটা ধ্রুবক দিতে হবে, যেটাকে বলা হয় নিউ ইন্টু আর। এই নিউকে বলা হচ্ছে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক, এই নিউকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আর এর মান এখানে বসান, আর এর মান কি? এম জি। দেখেন এখান থেকে কিন্তু আমি ফ্রিকশনটাকেও বের করা শিখে গেছি। আমি যদি আলাদাভাবে ফ্রিকশন বের করতে চাই, আমার এই সিস্টেমে ধরেন আপনাকে ত্বরণ বের করতে বলা হইলো, কিন্তু ফ্রিকশনের মান দেওয়া নেই, দেওয়া হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আপনি এই সূত্র দিয়ে যে ফ্রিকশনের মানটা পাবেন এখানে ইনপুট করে দিবেন, ত্বরণের মান বের হয়ে গেছে। সো বোর্ড কোশ্চেনটা ধরতে পারছেন কিভাবে আপনাকে দিচ্ছে? দেখেন আজকের ক্লাসে কিন্তু অ্যাকচুয়ালি এমন কিছু পড়াই নাই যেটা আসলে মানে আপনি হয়তোবা থান্ডার হয়ে যাবেন, আরে ভাইয়া তো অনেক জানে, নতুন কনসেপ্ট। আসলে এমন জিনিসই পিক পিক করছি যেগুলো আপনার এমসিকিউতে দিচ্ছে, যেগুলো সিকিউতে বারবার দিচ্ছে, এই জিনিসগুলোই পিক করছি, এই জিনিসগুলোই বুঝাই দিচ্ছি। এবং আপনাকে কোশ্চেন কতভাবে প্লটিং করতে পারে এটাও আমি হাতে কলমে দেখাই দিলাম। সো আশা করি এই ক্লাসটা করলে আপনাদের যে সামনে চোখ বন্ধ করলে পরীক্ষা চলে আসবে না, এই পরীক্ষার আপনি কিভাবে মেন্টাল প্রিপারেশন নেবেন, সেই সাথে কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে কতটুকু আগানো উচিত, কোনটা বেশি দিচ্ছে কোনটা কম দিচ্ছে এটাও জেনে ফেলছেন। সো আমি যেভাবে বলছি এই অ্যাপ্রোচে আগান, দেখবেন ফিজিক্সের যে থার্ড অধ্যায় অর্থাৎ বল, এই বলটা আপনি খুব ভালো মতো আপনি কভার আপ করে পরীক্ষার হলে বসতে পারতেছেন। এবং ফিজিক্সের এই বল চ্যাপ্টার থেকে কিন্তু একটা কোশ্চেন আসার চান্স অনেক 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 বেশি, মনেও হইতে পারে 2টা কোশ্চেন দিয়ে দিছে। সো দেরি করবেন না, ভিডিও খুব দ্রুত আপলোড হয়ে যাবে, যত দ্রুত আপলোড হবে তত দ্রুত ক্লাস করে দেখবেন যে কোন পার্টে আসলে আপনার গ্যাপটা ছিল এবং সেটা আপনি পরিপূর্ণভাবে ফুলফিল করতে পারছেন নাকি। সো আজকের ক্লাসটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ক্লাসে। ততদিন সবাই সুস্থ থাকবেন, সবাই নিয়মিত পড়াশোনা করবেন, নিজের স্বাস্থ্য যত্ন দিবেন এবং সবাইকে আসছে এক্সামের জন্য অভিনন্দন এবং অনেক অনেক দোয়া। সবাইকে আসসালামু আলাইকুম।